আজকে আমরা নতুন একটা টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে রিটেনিং ওয়াল এস্টিমেশন। নতুন একটা স্ট্রাকচার, জাস্ট ড্রয়িংটা চেঞ্জ হবে, বাট আমাদের যে আগের প্রসিডিউর ছিল সেই প্রসিডিউরটা সেম থাকবে। তো এস্টিমেশন স্টার্ট করার আগে ফার্স্টে আমরা একটু জেনে নিব যে রিটেনিং ওয়াল জিনিসটা কি, কেন ইউজ করা হয়, বা দেখতে কেমন সেটা। রিটেনিং ওয়াল স্ট্রাকচারটা নামে বোঝা যাচ্ছে এটা কোনো কিছুকে রিটেইন করতেছে। দ্যাট মিনস আমরা অনেক সময় দেখি যে পাহাড়ি এলাকাতে বা রোড সাইডে অনেক সময় দেখা যায় যে নদীর পাড়ে বাঁধের মতো একটা ওয়াল দেওয়া হয়, যাতে করে মাটিটা ভেঙে যায় না যায়। আহ, এই যে ওয়ালটা দেওয়া হয় এটাকে বলা হয় রিটেনিং ওয়াল। সো রিটেনিং ওয়ালের মেইন পারপাসটা হচ্ছে, ধরো যে একটা সাইডে সয়েল আছে আর একটা সাইডে সয়েল নাই। তো যে সাইডটাতে সয়েল নাই সেই সাইডে যাতে করে যে সাইডে সয়েল আছে সেই সাইড থেকে যাতে সয়েলটা ভেঙে না যায়, এই জন্য রিটেনিং ওয়ালটা দেওয়া হয়। যেমন খেয়াল করো ফিগারে, এখানে একটা রিটেনিং ওয়াল দেওয়া আছে, এটা একটা রিটেনিং ওয়াল। তো এখানে ধরো যে একটা পাহাড় আছে, হিলি এরিয়া। সো টোটালটাই হচ্ছে সয়েল ছিল। এখন এই জায়গা থেকে সয়েলটাকে কেটে একটা প্লেন সারফেস তৈরি করা হয়েছে, যাতে করে এখানে একটা রোড কনস্ট্রাকশন করা যায়। তো যার কারণে এই সাইডে সয়েল আসছে আর এই সাইডটা ফাঁকা হয়ে গেছে। এখন যেটা হবে যে এখানে যেহেতু সয়েলটা আছে, এই সয়েলটা চাবে এদিকে চলে আসতে। সয়েলের একটা ল্যাটারাল প্রেশার আছে, সয়েলের ডেপথ যত বাড়তে থাকে ল্যাটারাল প্রেশারটা তত বাড়তে থাকে। সো ল্যাটারাল প্রেশারের কারণে সয়েলটা সাইডের দিকে স্লাইড করে চলে আসতে চায়। যেমনটা হয় যে আমরা অনেক সময় দেখি যে চট্টগ্রামের দিকে পাহাড় কাটার ফলে ভূমি ধস হয়, বিশেষ করে বৃষ্টির সময় বেশি হয়, বর্ষাকালে বেশি হয়। যে সয়েলের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট অনেক বেড়ে যায়, তখন সয়েলের লিকুইফ্যাকশন হয় বা ভূমি ধস হয়। যেটা হয় যে স্লোপ ফেলিয়ার হয়ে যায়, সয়েলটা পাহাড় থেকে ভেঙে ভেঙে পড়ে আসে। তো এই জিনিসটা রোধ করার জন্যই মেইনলি রিটেনিং ওয়ালটা প্রোভাইড করা হয়। এখন এই সয়েলটা যদি সামনে চলে আসে তাহলে এখানে কি হবে, রোডটা ব্লক হয়ে যাবে। তাই সয়েলটাকে রিটেন করে রাখার জন্য এখানে একটা রিটেনিং ওয়াল প্রোভাইড করা হয়েছে। তার মানে রিটেনিং ওয়ালের মেইন কাজটাই হচ্ছে রেজিস্ট দি ল্যাটারাল প্রেশার অফ সয়েল। তো এই রিটেনিং ওয়ালটা এটা হচ্ছে লেন্থ, এই ওয়ালের লেন্থ হচ্ছে এটা, এটা হচ্ছে লেন্থ এল ধরো। আর এই রিটেনিং ওয়ালটাকে যদি আমরা কাট করি, এইবার ধরো কাট করলাম, হ্যাঁ, মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে ফেললাম। আমি যদি এই সাইড থেকে খেয়াল করি তাহলে এর ক্রস সেকশন দেখতে পাবো। এখন মাটির উপরের অংশে যেটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিটেনিং ওয়ালের সুপার স্ট্রাকচার। বাট মাটির নিচেও কিন্তু একটা পোর্শন আছে যেটাকে আমরা সাব স্ট্রাকচার বা ফাউন্ডেশন বলে থাকি। তো উপরের অংশটুকুন হচ্ছে ওয়াল, নর্মালি যদি বলি রিটেনিং ওয়ালের ওয়াল। আর নিচের অংশে থাকে হচ্ছে ফাউন্ডেশন, যেটা আমরা খালি মাটি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি না, মাটির নিচে আছে। তো রিটেনিং ওয়ালের যে মেকানিজমের উপর ডিপেন্ড করে রিটেনিং ওয়াল সয়েলের ল্যাটারাল প্রেশারকে রেজিস্ট করে, তার উপর ডিপেন্ড করে রিটেনিং ওয়ালকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। সো সেগুলো হচ্ছে যে, আমরা যদি ফার্স্টে দেখি, এক নম্বর হচ্ছে গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। গ্র্যাভিটি রিটেনিং ওয়ালটা হচ্ছে বেসিক্যালি একটা ম্যাসোনারি স্ট্রাকচার। সেটা কংক্রিট না, ম্যাসোনারি স্ট্রাকচার হচ্ছে ব্রিক ম্যাসোনারি হতে পারে অথবা স্টোন ম্যাসোনারি হতে পারে। তো ম্যাসোনারি স্ট্রাকচার হওয়ার কারণে এই গ্র্যাভিটি রিটেনিং ওয়াল মেইনলি যেটা করে, এই সাইডে ধরো ব্যাকফিল আছে, ব্যাকফিল মানে হচ্ছে সয়েলটা যে সাইডে আছে, আর এই সাইডটা ধরো ফাঁকা আছে। এখানে সয়েল লেভেলের আর এখানে সয়েল লেভেল এলিভেশনটা ডিফারেন্ট। তো এখানে যে ব্যাকফিলটা আছে, এই ব্যাকফিলের একটা প্রেশার এই রিটেনিং ওয়ালের উপর আসে, দ্যাট মিনস সয়েলের ল্যাটারাল প্রেশার। এই ল্যাটারাল প্রেশারটাকে রেজিস্ট করতেছে এই রিটেনিং ওয়াল, গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। রেজিস্ট করার জন্য সে কিসের থেকে হেল্প নিচ্ছে, সে হেল্প নিচ্ছে এই রিটেনিং ওয়ালের যে সেলফ ওয়েট ডাউনওয়ার্ড নিচের দিকে কাজ করতেছে, দ্যাট মানে গ্র্যাভিটি ফোর্স এটা হচ্ছে ডাব্লিউ। এই ডাব্লিউ লোডকে কাজে লাগায় সে এই ল্যাটারাল প্রেশারকে রেজিস্ট করে। দ্যাটস হোয়াই এর নাম হয়েছে গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। এটা হচ্ছে সিম্পল ম্যাসোনারি স্ট্রাকচার, আর নিচের দিকে একটা ফাউন্ডেশন থাকে অবশ্যই। নাম্বার স্যার 2 তে আছে, হ্যাঁ বলো। স্যার ম্যাসোনারি স্ট্রাকচার বলতে কি তাহলে স্যার পুরাটাই ব্রিক দিয়ে তৈরি? হ্যাঁ, পুরোটাই ব্রিক দিয়ে তৈরি হতে পারে অথবা স্টোন ম্যাসোনারি, স্টোনও ইউজ করা যেতে পারে। পুরোনো কিছু বিল্ডিং দেখতে পারো যে
স্টোন দিয়ে তৈরি আছে, স্টোন একটার সাথে একটা লাগায় লাগায় ইট দিয়ে যেরকম করা হয় ব্রিক দিয়ে, ঠিক তেমনি ভাবে ম্যাসোনারি স্ট্রাকচার স্টোন দিয়েও করা হতে পারে। নেক্সট হচ্ছে সেমি গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। সেমি গ্র্যাভিটি রিটেনিং ওয়ালে যেটা করা হয় যে এটাও ম্যাসোনারি স্ট্রাকচার, কিন্তু এখানে রিইনফোর্সমেন্ট ইউজ করা হতে পারে। রিইনফোর্সমেন্ট ইউজ করা হয় কোন সাইডটাতে? যেই সাইডে টেনশন জেনারেট করে সেই সাইডে রিইনফোর্সমেন্ট ইউজ করা হয়। আমরা জানি যে রিইনফোর্সমেন্ট যে রডটা আমরা ইউজ করি মাইল্ড স্টিল রড, এটা টেনশন ক্যারি করতে পারে, বাট কংক্রিট বলো বা ব্রিক বলো এগুলা কম্প্রেশন ক্যারি করে, টেনশন তেমন খুব একটা ক্যারি করতে পারে না। একটা ব্রিক হচ্ছে কম্প্রেস করা যায়, এর উপর লোড আসলে সে রেজ করতে পারে, কিন্তু একে যদি টেনশন দেওয়া হয় তাহলে সেটা খুব বেশি একটা রেজ করতে পারে না। তো যখন এই গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের উপরে সয়েলের প্রেশারটা আসে, তখন সয়েল যেই সাইডে আছে সেই সাইডটাতে টেনশন জেনারেট করে। এই টেনশনটাকে রেজিস্ট করার জন্য এখানে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয় যে সাইডে সয়েল আছে সেই সাইডটাতে। তো এই ধরনের যে রিটেনিং ওয়াল এগুলোকে বলা হয় সেমি গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। এই ক্ষেত্রেও গ্র্যাভিটি ফোর্সকে কাজে লাগানো হয়। স্যার এখানে কি টেনশন কম্প্রেশনের ব্যাপারটা কি আমরা ল্যান্ডস্লাইড অনুযায়ী বুঝতে পারবো নাকি জিনিসটা? ঠিক বুঝলাম না তোমার কোশ্চেনটা, আবার বলো। মানে স্যার যদি ল্যান্ডস্লাইড যে হয় স্যার আমাদের, ওইটা ওইভাবে কি মানে টেনশন কম্প্রেশনটা কি ওইভাবে আমরা বুঝবো নাকি জিনিসটা? আচ্ছা ধরো এটা হচ্ছে ওয়াল, এই ওয়ালের এই সাইড থেকে প্রেসার আসতেছে, তাহলে ওয়ালটার বাকলিং কোন দিকে হবে, এরকম না? জি স্যার। ক্লকওয়াইজ। টেনশন কোন দিকে? যেই সাইড থেকে সয়েলের প্রেসারটা আসতেছে সেই সাইডে টেনশন। জি স্যার। জি স্যার। অপোজিট সাইডে কম্প্রেশন। জি তো স্যার, এই সাইডে আমাকে রিইনফোর্সার প্রোভাইড করতে হবে। বুঝতে পারছি। এটাই হচ্ছে মেইন মেকানিজম। তোমরা যখন আরসিসি পড়বা 3-1 এ উঠলে সম্ভবত আরসিসি শুরু হয়ে যাবে, তখন আরো ভালো করে বুঝতে পারবো যে একটা বিম বা কলামে বা স্ল্যাবে কোন জায়গায় আমরা রিইনফোর্সমেন্ট গুলো প্রোভাইড করি, কেন প্রোভাইড করি। এটা এই জিনিসটা মেইন মেকানিজমই হচ্ছে যে যেখানে টেনশন সেখানে আমাকে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, কারণ কংক্রিট হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল, এটা টেনশন ক্যারি করতে পারে না, খুবই সামান্য টেনশন ক্যারি করতে পারে। তো টেনশন ক্যারি করার জন্য এই জন্য এক্সট্রা হবে রিইনফোর্সমেন্ট দিতে হয়, আর কম্প্রেশন ক্যারি করার জন্য কংক্রিট এনাফ। আচ্ছা, তো তাহলে এটা সেমি গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের ক্ষেত্রে এই রিইনফোর্সমেন্ট এবং এর যে গ্র্যাভিটি ফোর্স আছে ডাব্লিউ বা সেলফ ওয়েট, এটা দুটোই কাজে লাগে। এই দুইটার উপর ডিপেন্ড করে এই সয়েলের প্রেসারটাকে রিটেন করে। নাম্বার 3 আছে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল। এই ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা আমরা আজকে দেখব কিভাবে এস্টিমেট করতে হয়। ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা খুব ইজি একটা কনস্ট্রাকশন এবং আমাদের দেশে বলো বা ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার। এর কারণ হচ্ছে এটা হচ্ছে আরসিসি তৈরি, এবং আরসিসি স্ট্রাকচারকে আমরা চাইলে যেভাবে ইচ্ছা মোল্ড করতে পারি, এবং এটা খুবই অ্যাভেলেবল একটা ম্যাটেরিয়াল। তো এটা যেটা হয়, এটার নিচে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের কিছু পোর্শন আছে, এটা আমরা একটু পরে দেখব। তো এটাতে আরসিসি মানে হচ্ছে কি কংক্রিটও আছে এবং রিইনফোর্সমেন্টও আছে। তো এটার হচ্ছে সেলফ ওয়েট আছে, এটার রিইনফোর্সমেন্ট আছে, সবকিছুর উপর ডিপেন্ড করে এটা লোডকে রেজিস্ট করে, এর উপরে ল্যাটারাল প্রেসার আসতেছে। প্লাস এই যে ফাউন্ডেশনটা আছে, এই ফাউন্ডেশনটাতে যেটা হয় একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে সয়েল। হ্যাঁ, কংক্রিট আর সয়েলের যে মানে সারফেসটা, এর মধ্যে একটা ফ্রিকশন কাজ করে। কংক্রিট এবং সয়েল দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়ালের মধ্যে একটা ফ্রিকশন কাজ করে। এই যে ফ্রিকশনাল ফোর্সটা, এই ফ্রিকশনাল ফোর্স ল্যাটারাল প্রেসারকে রেজিস্ট করতে সাহায্য করে। এটা সব ক্ষেত্রেই পাশে থেকে যখন একটা ল্যাটারাল ফোর্স আসতেছে, যে কোনো ধরনের রিটেনিং ওয়ালের ক্ষেত্রে সাইড থেকে যখন একটা ফোর্স আসতেছে, তখন এই কংক্রিট সারফেস বা ম্যাসনারি যেটাই বলো না কেন, রিটেনিং ওয়ালের যে সারফেস এবং সয়েল, ধরো এখানে সয়েল আছে আর এখানে আছে কংক্রিট বা ম্যাসনারি যেটাই হোক না কেন, এই যে দুই ধরনের ডিফারেন্ট ম্যাটেরিয়াল আছে, এই দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের মধ্যে একটা ফ্রিকশন কাজ করে। এই ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু অপোজিট ডিরেকশনে কাজ করবে। যেই ডিরেকশনে প্রেসার আসতেছে তার অপোজিট ডিরেকশনে সয়েলটা কাজ করবে। যদি এই ফ্রিকশনটা না থাকতো তাহলে কি হতো? তাহলে এই ল্যাটারাল প্রেসারের কারণে এই ওয়ালটা স্লাইড করে সরে যেত এদিকে। সো এই যে ফ্রিকশনাল ফোর্সটা আছে, এই ফ্রিকশনাল ফোর্সটা ল্যাটারাল প্রেসারের অপোজিট ডিরেকশনে একে তার নিজের পজিশনে ধরে রাখতে সাহায্য করছে।
এই সবকিছুই, এই সবগুলো ফোর্সে কিন্তু আলটিমেটলি আমাদের যে রিটেনিং ওয়ালটা স্টেবল, নিজের জায়গায় স্টেবল রাখতে সাহায্য করতেছে। নাম্বার 4 আছে কাউন্টার ফোর্স রিটেনিং ওয়াল, আর নাম্বার 6 আছে বাট্রেস রিটেনিং ওয়াল। কাউন্টার ফোর্স রিটেনিং ওয়াল আর বাট্রেস রিটেনিং ওয়াল স্ট্রাকচারটা অনেকটা ক্যান্টিলিভার স্ট্রাকচারের মতোই, ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল। সো এখানে এক্সট্রা যে পোর্শনটুকু আছে এটা দুই জায়গাতে সেম দেখতে পাচ্ছি আমরা, একই রকম একটা স্ট্রাকচার আছে। এখন এই স্ট্রাকচারের পজিশনের উপর ডিপেন্ড করে এটাকে নামকরণটা ডিফারেন্ট করা হয়েছে। আমরা যদি দেখো খেয়াল করে এই ফিগারটাতে ব্যাকফিল আছে এই সাইডে, আর এখানে আছে ব্যাকফিল এই সাইডে, অপোজিট সাইডে। যদি কি না এই পোর্শনটুকুন, এই যে নতুন পোর্শনটুকুন অ্যাড হয়েছে এখানে, এই পোর্শনটুকুন যদি ব্যাকফিলের ভেতরে থাকে, তার মানে সয়েলের ভেতরে, আমরা দেখতে পাচ্ছি না বাইরে থেকে, সয়েলের ভেতরে আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে কাউন্টার ফোর্ট, এবং এর নাম অনুযায়ী এটাকে বলা হয় কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল। আর যদি সয়েলটা উল্টা দিকে থাকে, দ্যাট মিনস এই পোর্শনটুকুন বাহিরে আছে, আমরা বাহির থেকে দেখতে পাই, তাহলে এটাকে বলা হয় বাট্রেস, এবং এটাকে বলা হয় বাট্রেস রিটেনিং ওয়াল। তার মানে এই পোর্শনটুকুন ধরো এখানে একটা রিটেনিং ওয়াল আছে, পোর্শন যদি বাইরে থাকে, বাইরে ধরো এরকম আছে, তাহলে এটাকে বলবো বাট্রেস। আর যদি এটা সয়েলের ভেতরে থাকে অপোজিট সাইডে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটাকে বলতেছি আমরা কাউন্টার ফোর্স রিটেনিং ওয়াল। এই দুটো রিটেনিং ওয়ালও হচ্ছে কংক্রিট তৈরি। তাহলে এই যে ব্যাকফিল, এই ব্যাকফিলের পজিশনের উপর ডিপেন্ড করে কাউন্টার ফোর্স আর বাট্রেস দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি হলো। আর ওই জিনিসটা কাজ কিছু এই জিনিসটা সাপোর্ট দিচ্ছে আমার এখানে ব্যাকফিলের যে ফোর্সটা আছে, সেই ফোর্সে সাপোর্ট দিচ্ছে, প্রেসারটা মিনিমাইজ করার জন্য, মানে প্রেসারটা রেজিস্ট করতে সাহায্য করতেছে। আচ্ছা, লাস্টলি আরো দুইটা আছে, সেটা হচ্ছে শীট পাইল রিটেনিং ওয়াল বা অ্যাঙ্কর রিটেনিং ওয়াল। শীট পাইল রিটেনিং ওয়ালটা হচ্ছে, শীট পাইল মানে হচ্ছে মাইল্ড স্টিলের তৈরি কিছু শীট আছে, কিছু কম্পোনেন্ট আছে, এগুলো একটার সাথে একটা লাগায় বড় বড়, কারণ একটার সাথে একটা কানেক্ট করে বড় বড় ওয়াল তৈরি করা যায়। যেমন দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে শীট পাইল রিটেনিং ওয়াল, এখানে ধরো যে এখান থেকে এই পর্যন্ত একটা সেগমেন্ট, অনেকগুলো সেগমেন্ট আছে এরকম, এটুকু একটা সেগমেন্ট, এটুকু একটা সেগমেন্ট, এটুকু একটা সেগমেন্ট, এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট। এই সেগমেন্টগুলো একটার সাথে একটা কানেক্ট করা যায়, এখানে কানেক্ট করার মতো একটা হুকের মতো আছে, একটার সাথে একটা কানেক্ট করে পাশাপাশি কানেক্ট করলে এরকম একটা বড় ওয়াল তৈরি হয়ে যায়। তো এখানে সুবিধাটা হচ্ছে যে এই যে মাইল্ড স্টিল হওয়ার কারণে এটা কিন্তু একই সাথে টেনশনও ক্যারি করতে পারে। তো যেটা করা হয় যে সয়েলের মধ্যে কিছুটা ডেপথ পর্যন্ত এই শীট পাইলগুলোকে পেনিট্রেট করা হয়। তো সয়েলের নিচের যে পোর্শনটুকুন, সেই পোর্শনটুকুন কতটুকু পেনিট্রেট করা হবে এগুলো ডিপেন্ড করতেছে সাইড থেকে ল্যাটারাল প্রেসারটা বা সয়েলের প্রেসারটা কতটুকু আসতেছে। তো এই ধরনের পাইলগুলোকে, এই ধরনের রিটেনিং ওয়ালকে বলা হয় শীট পাইল রিটেনিং ওয়াল। এই যে ম্যাটেরিয়ালটা, এটার নাম হচ্ছে শীট পাইল, এই জন্যই বলা হয় শীট পাইল রিটেনিং ওয়াল। তো শীট পাইল রিটেনিং ওয়ালগুলো অনেক সময় টেম্পোরারি স্ট্রাকচার হিসেবেও ইউজ করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে কনস্ট্রাকশন করার পরে সেটা সরাই ফেলা হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে শীট পাইলগুলো ইউজ করা হয় কোনো জায়গাতে ওয়াটারের মধ্যে কনস্ট্রাকশন করার সময় ইউজ করা হতে পারে। যেমন ধরো যে তোমরা একটা ক্যানেলের মধ্যে কোনো একটা কনস্ট্রাকশন করা হচ্ছে, তাহলে ক্যানেলের চারপাশে এটা দিয়ে ওয়াটারটাকে ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়, যাতে করে কনস্ট্রাকশন জোনের মধ্যে ওয়াটার না আসতে পারে। সো কনস্ট্রাকশন হয়ে গেলে তারপরে আবার শীট পাইলগুলোকে উঠায় নেওয়া হয়, তারপরে আবার ওয়াটার আগের মতো ফ্লো করতে পারে। এই ধরনের অনেক সময় টেম্পোরারি স্ট্রাকচার হিসেবেও কাজ করা হয়। লাস্টলি আছে অ্যাঙ্কর রিটেনিং ওয়াল। অ্যাঙ্কর রিটেনিং ওয়ালটা হচ্ছে, ধরো সিম্পল একটা কংক্রিট ওয়াল, এখানে একটা কংক্রিট ওয়াল দেওয়া আছে, তো এই সাইড থেকে সয়েলের প্রেসার আসতেছে এর উপরে। এখন এই সয়েলের প্রেসারের কারণে এই কংক্রিট ওয়ালটা কি এদিকে বেঁকে যেতে যাবে, এদিকে টিল্ট করতে পারে। তো যাতে করে টিল্ট না হয় এই জন্য একটা অ্যাঙ্কর দিয়ে মাটির ভেতরে এটাকে নোঙর করে রাখা হয়েছে। জাহাজ যেমন পারে নোঙর করে রাখা হয় যাতে করে স্রোতের সাথে ভেসে না যায়। নোঙর মানে কি, এর একটা যে ওয়াটার বেড যে আছে, সি বেড অথবা রিভার বেডের সাথে অ্যাঙ্কর করে রাখা হয় যাতে করে সে স্রোতের সাথে ভেসে না যায়। ঠিক তেমনিভাবে এখানে ল্যাটারাল ফোর্সটা এই ডিরেকশনে আসার কারণে এটা টিল্ট করতেছে এই ডিরেকশনে।
স্ট্রাকচারটা এই ডিরেকশনে একটা মোমেন্ট পাচ্ছে, ওভারটার্ন করা ট্রাই করতেছে। এই ওভারটার্নটাকে রেজিস্ট করার জন্য এখানে অপোজিট ডিরেকশনে টেনে ধরে রাখা হয় একটা অ্যাঙ্করের মাধ্যমে। এই অ্যাঙ্করটা হচ্ছে একটা টাই বার ইউজ করা হয়, টাই বারটাকে অ্যাঙ্কর করা হয় টাইবারের। এইটা হচ্ছে একটা টাইবার, এই টাইবারের যে ইন্ডে এখানে একটা কংক্রিট ব্লক ইউজ করা হয়, কংক্রিট ব্লকের মাধ্যমে সয়েলের ভেতরে অ্যাঙ্কর করে রাখা হয়। তো সয়েলের ভেতরে অ্যাঙ্কর করে রাখলে এই যে টাইবার অপোজিট ডিরেকশনে একটা ফোর্স দিচ্ছে, এর কারণে ওভারটার্নিং যে মোমেন্টটা ছিল, ধরো এখানে একটা ওভারটার্নিং মোমেন্ট আছে এম, এই ওভারটার্নিং মোমেন্ট মানে কি, যেই মোমেন্টটা আমাদের এই স্ট্রাকচারকে টিল করতেছে সেটাকে বলতেছে ওভারটার্নিং মোমেন্ট। এই ওভারটার্নিং মোমেন্টটাকে মিনিমাইজ করতে হেল্প করবে এই টাইবার। তো এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর্ড রিটেনিং ওয়াল। এই জিনিসগুলো তোমরা যখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং রিটেনিং ওয়াল ডিজাইন করবা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে রিটেনিং ওয়ালটা ডিজাইন করতে হয়, এর ল্যাটারাল ফোর্স কিভাবে আসতেছে, কেন ল্যাটারাল ফোর্স আসতেছে, এই জিনিসগুলো আরো জানতে পারবা তোমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো এই যে কয়েকটা ধরনের রিটেনিং ওয়াল আমরা দেখলাম, এই রিটেনিং ওয়ালগুলোর যে স্ট্রাকচার এটার আমরা আজকে এস্টিমেশন করব। তো আমরা আজকে একটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল স্ট্রাকচারের এস্টিমেশনটা করব। তো ফার্স্টে আমরা জেনে নিব একটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের কি কি কম্পোনেন্ট থাকে। তো আমরা যেটা বলেছিলাম যে আমরা মাটির উপরে যে পোর্শনটা দেখতে পাই সেটা হচ্ছে জাস্ট একটা ওয়াল, সেটাকে বলা হয় এই যে পোর্শনটুকুন, একটা ট্রাপিজয়েডাল পোর্শন দেখতে পাচ্ছি আমরা এখানে, এই পোর্শনটুকুন আমরা সয়েলের উপরে দেখতে পাই, এটাকে বলা হয় আর্ম বা স্টেম, বা নর্মালি যদি আমরা বলি সেটা হচ্ছে ওয়াল। এইটুকু আমরা মাটির উপরে দেখতে পাই। আর এর নিচে থাকে এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা হচ্ছে ফাউন্ডেশন। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিটেনিং ওয়ালটার দুইটা সাইডে সয়েলের লেভেল ডিফারেন্ট। এটা হচ্ছে নরমাল গ্রাউন্ড লেভেল। ধরো এখানে একটা রোড কনস্ট্রাকশন করা হয়েছে, এখানে একটা রোড আছে, আর এই সাইডে ব্যাকফিল আছে মানে সয়েল। তো তাহলে এখানে যেটা হতে পারে যে যেহেতু সয়েলটা এক সাইডে আছে, সো সয়েলের একটা ল্যাটারাল প্রেসার এখানে কাজ করবে, এই ওয়ালের উপরে। সেই জন্য এই প্রেসারটাকে রেজিস্ট করার জন্য এখানে একটা ওয়াল প্রোভাইড করা হয়েছে। প্লাস খেয়াল করে দেখো, ধরো এই সাইডে এই সয়েলের উপরে একটা ফোর্স আছে, সেটাকে আমরা বলছি সারচার্জ। সারচার্জ মানে হচ্ছে যদি একটা লোড কনস্ট্যান্ট টাইম ধরে মানে কনস্ট্যান্টলি একটা লোড যদি সবসময় অ্যাপ্লাই করা থাকে সেটাকে বলতেছি আমরা সারচার্জ। হ্যাঁ, এখানেও একটা রোড হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, হয়তো এখানে একটা বিল্ডিং আছে, ধরো এখানে একটা বিল্ডিং আছে, ঠিক আছে, এখানে একটা বিল্ডিং আছে, আর এখানে একটা রোড আছে। তো যেটা হচ্ছে যে এই বিল্ডিংটার ওয়েটটা তো সবসময় মাটির উপরে আছে, এটা একটা সারচার্জ লোড হিসেবে ধরো আছে। তো এই লোডের কারণে এই যে সয়েল আছে, এই সয়েলের মধ্যে এর যে ল্যাটারাল প্রেসার এটা আরো বেড়ে যাবে। ল্যাটারাল প্রেসারটা কি, সয়েলের ওয়েট যত বাড়তে থাকে তার মানে কি সয়েল যত বেশি হবে ল্যাটারাল প্রেসারটা তত বেশি হবে। এখন সয়েলের উপর যদি এক্সটার্নাল আরো কোনো ফোর্স থাকে তাহলে ল্যাটারাল প্রেসারটা আরো বেড়ে যাবে। এখন এই যে ল্যাটারাল প্রেসারটা, এই প্রেসারটা যদি রেজ না করা হয় তাহলে কি হবে, এই সয়েলটা এদিকে ভেঙে চলে আসবে এবং আলটিমেটলি উপরে যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা ফেল করে যাবে, কারণ কি বিল্ডিং এর নিচে আর মাটি থাকবে না। তো এই জন্য এখানে একটা রিটেনিং ওয়াল প্রোভাইড করা হয়েছে। তো রিটেনিং ওয়ালের উপরের অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলতেছি আমরা ওয়াল, আর নিচে যে পোর্শনটুকু আছে সেটাকে বলতেছি ফাউন্ডেশন। এখন আমরা আরেকটা কথা বলেছিলাম যে এখানে একটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আছে। এই যে ল্যাটারাল যে প্রেসারটা আছে, ধরলাম ল্যাটারাল প্রেসারটা হচ্ছে সিগমা, ঠিক আছে। এই ল্যাটারাল প্রেসারটা যে সাইডের যে ডিরেকশন কাজ করতেছে তার অপোজিট ডিরেকশন থেকে একটা ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করবে এই কংক্রিট এবং সয়েলের মধ্যে, এই দুইটা আলাদা ম্যাটেরিয়ালের মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স জেনারেট করবে। তো
তো এই ফ্রিকশনাল ফোর্সটা কি করবে, এই ফ্রিকশনাল ফোর্সটা যদি না থাকতো তাহলে এই ল্যাটারাল প্রেসারের কারণে টোটাল স্ট্রাকচারটা স্লাইড করে চলে যেত। সো টোটাল স্ট্রাকচার যদি স্লাইড করে পাশের দিকে সরে যায় তাহলে কি আমাদের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি স্টেবল হলো না। স্টেবল করতে হলে আমাকে এনাফ ফ্রিকশনাল রেজিস্ট্যান্স থাকতে হবে যাতে করে সেই ল্যাটারাল যে প্রেসার সেটাকে স্লাইডিংটাকে রেজিস্ট করতে পারে। ফেলিওর ডিফারেন্ট টাইপের হতে পারে। স্লাইডিং হতে পারে যে আমাদের স্ট্রাকচারটা স্লাইড করে সামনের দিকে সরে গেছে, অথবা ওভারটার্ন করতে পারে যে স্ট্রাকচারটা উল্টে গেছে। দুই ধরনের ফেলিওরই হতে পারে। তো আমরা ওভারটার্নকে রেজিস্ট করা ট্রাই করব এবং আমাদের যে স্লাইডিং সেটাকেও রেজিস্ট করতে হবে। ট্রাই করলে হবে না, রেজিস্ট করতে হবে, আদারওয়াইজ টোটাল স্ট্রাকচারটা স্টেবল থাকবে না। তো সেই জন্য এই যে আমরা তাহলে বুঝতে পারতেছি যে কংক্রিটের সারফেস যত বেশি হবে, তার মানে কি কংক্রিট আর সয়েল এর মধ্যে যে কানেকশন সারফেসটা, কন্ট্যাক্ট সারফেসটা যত বেশি হবে, ফ্রিকশনাল ফোর্স কি বেশি হবে না কম হবে বলো তো? বেশি হবে স্যার। বেশি হবে। সেই জন্য এই সারফেসটাকে বাড়ানোর জন্য আমরা ফাউন্ডেশনে একদম বটমে কি ইউজ করি। কি ইউজ করলে কি হচ্ছে দেখো, আমরা যদি খেয়াল করি কি যদি ইউজ না করতাম তাহলে কি কংক্রিটের নিচে ফাউন্ডেশনটা আছে এরকম, তাহলে ফাউন্ডেশনটা আর সয়েলটা এই মানে কংক্রিট আর সয়েল এর মধ্যে যে সারফেস কন্ট্যাক্ট সারফেস হচ্ছে এই অংশটুকু, তাই না? এই অংশটুকু হচ্ছে কন্ট্যাক্ট সারফেস, প্লাস হচ্ছে এই অংশটুকু কোনো কন্ট্যাক্ট সারফেস, এই অংশগুলো আছে। আর বাকি ওয়ালটুকু তো মাটির উপরে আছে, এইটুকু ধরো কন্ট্যাক্ট সারফেস আছে। এখন আমি যদি এখানে একটা কি প্রোভাইড করি, ধরো এরকম একটা কি প্রোভাইড করলাম, তাহলে কি কন্ট্যাক্ট সারফেস বেড়ে গেল না? এগুলো কিন্তু কন্ট্যাক্ট সারফেসের আন্ডারে চলে যাচ্ছে। স্যার কি ডেপথ যত বাড়বে তত কন্ট্যাক্ট সারফেস বাড়বে। কির শুধু ডেপথ না, কির উইথও বাড়তে পারে, ভলিউম, কির ভলিউম যত বাড়বে কন্ট্যাক্ট সারফেস তত বাড়বে। সো কি কতটুকু হবে এটা ডিপেন্ড করতেছে আমার কতটুকু ফ্রিকশন দরকার। হ্যাঁ, তো কিটা যেটা করতেছে, কিটা আমাকে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বাড়াতে সাহায্য করতেছে, এবং প্লাস যখন এখানে একটা ল্যাটারাল ফোর্স আসতেছে এই কিটা ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে, তার মানে কি এদিকে ফোর্সটা বেশি হচ্ছে। সো তার মানে আমাদের স্ট্রাকচারটা স্টেবল থাকতে সাহায্য করতেছে। এখন এই কিটা দুই ধরনের হতে পারে, এটা আমাদের এখন বেজে আছে, এটাকে বলা হয় বেস। এটা হচ্ছে বেস, টোটাল স্ট্রাকচারের বেস। যদি কিটা বেজে প্রোভাইড করা হয় তাকে বলা হয় বেস কি, নরমালি বলা হয় বেস কি। আর এটা যদি স্টেম বা ওয়াল, এই ওয়াল এবং ফাউন্ডেশন এর যে কানেকশন পয়েন্ট, এই কানেকশন পয়েন্টে ইউজ করা হয়, অনেক সময় এরকম করে একটা কি ইউজ করা হয়, তাহলে এটাকে বলা হয় স্টেম কি। যদি স্টেমের নিচে প্রোভাইড করা হয় তাহলে সেটাকে বলা হয় স্টেম কি। এই স্টেম কির কাজ হচ্ছে স্টেম এবং ফাউন্ডেশন এর মধ্যে বন্ডিংটা ভালো করে রাখা, যাতে করে এখান থেকে আবার ফ্র্যাকচার না হয়ে যায়। দেখা গেল যে এই ফোর্সের কারণে ফাউন্ডেশন স্লাইড করলো না কিন্তু ওয়াল স্লাইড করে গেল, তার মানে কি এখানে কানেকশনটা কি লুজ হয়ে গেল, এই কানেকশনটা ভেঙে গেল, এরকমও হতে পারে। সেজন্য স্টেম এবং ফাউন্ডেশন এর যে জয়েন্ট, এই জয়েন্টে একটা কি প্রোভাইড করা হয় সেটাকে বলা হয় স্টেম কি। আর একদম বেজে যে কিটা ইউজ করা হয় সেটাকে বলা হয় বেস কি। এই দুই ধরনের কি হচ্ছে মেইনলি শেয়ার কি, শেয়ার কি। সো এইগুলো অ্যাকচুয়ালি শেয়ার রেজিস্ট্যান্স দিচ্ছে। এই যে ফোর্সগুলো আসতেছে ল্যাটারাল ফোর্স, এগুলো হচ্ছে একটা শেয়ার ফোর্স, এই শেয়ার ফোর্সকে রেজিস্ট করতেছে, এই জন্য বলা হয় শেয়ার। ইন জেনারেল নেম হচ্ছে শেয়ার কি। এখন এই শেয়ার কি কে দুই ধরনের কি হতে পারে, একটা হচ্ছে বেস কি, একটা হচ্ছে স্টেম কি। সবাই কি বুঝতে পারছো? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তোমাদের এই জিনিসগুলো জাস্ট একটু জেনে রাখবা। তোমাদের এখানে যে স্ট্রাকচারটা প্রোভাইড করা হয়েছে এই ড্রয়িংটা এরকম নাও থাকতে পারে। এখানে যে স্টেম কিটা আছে, এখানে আমরা রেক্টেঙ্গুলার একটা কি প্রোভাইড করছি, এইটা রেক্টেঙ্গুলার হতে পারে, ট্রাপিজয়েডালও হতে পারে, সেটা ডিফারেন্ট হতে পারে। আবার এখানে ওয়ালটা, এই ওয়ালটা ট্রাপিজয়েডাল হতে পারে, রেক্টেঙ্গুলারও হতে পারে।
তো আমরা একটা প্রবলেম দেখে আসো, তাহলে জিনিসগুলো আমরা বুঝতে পারবো রিয়েল লাইফে কিরকম থাকে। এখানে একটা ড্রয়িং দেওয়া আছে, এখানে রিটেনিং ওয়ালের ক্রস সেকশন দেওয়া আছে, এর আমাকে টোটাল ম্যাটেরিয়াল কংক্রিট রিইনফোর্সমেন্ট সবগুলো বের করতে হবে। তো এখানে বিভিন্ন সারফেসে কোথায় কত রিইনফোর্সমেন্ট দেওয়া আছে সবকিছু দেওয়া আছে, এবং বলা হচ্ছে এর লেন্থ হচ্ছে 300 ফিট এবং সব দিকে ক্লিয়ার কভার হচ্ছে 3 ইঞ্চি। আমরা জানি যে সয়েলের কন্ট্যাক্টে থাকলে মিনিমাম 3 ইঞ্চি ক্লিয়ার কভার বা কভার ইউজ করতে হয়। তো তাহলে যেহেতু আমাদের এখানে এক সাইডে টোটাল সয়েল আছে, ধরো এই সাইডে সয়েল আছে আবার নিচেও সয়েল আছে, দ্যাটস ওয়াই আমাকে এখানে অবশ্যই 3 ইঞ্চি ক্লিয়ার কভার মিনিমাম ইউজ করতেই হবে। আচ্ছা, এখন এখানে আমরা একটা জিনিস দেখছিলাম যে আগেই বলছিলাম এখান থেকে ল্যাটারাল ফোর্স আসতেছে, তাহলে টেনশন জেনারেট করবে কোন সাইডে? যেই সাইডে ল্যাটারাল ফোর্সটা আছে সেই সাইডে, তো রিইনফোর্সমেন্ট কিন্তু সেই সাইডে প্রোভাইড করার কথা, এখানে প্রোভাইড করার কথা রিইনফোর্সমেন্ট। বাট এখানে দুই সাইডেই ইউজ করা হয়েছে, এই সাইডেও করা হয়েছে এবং এই সাইডেও করা হয়েছে। এর কারণ হচ্ছে যে টেনশনের যে ডিরেকশন সেটা চেঞ্জ হতে পারে। হতে পারে কিরকম? ধরো এখানে ওয়াটার চলে আসছে, ওয়াটার আছে, ধরো যে বছরের 10 মাস ওয়াটারের লেভেল থাকে এরকম, আর রেইনি সিজনে ধরো 2 মাস রেইনি সিজন, সেখানে ওয়াটার চলে আসে এই লেভেলে। সো ওয়াটারের যখন ডেপথ বেড়ে গেল, ওয়াটারের প্রেসার এই ফোর্স এটার উপর আসবে। তো ওয়াটারের প্রেসার যখন আসতেছে তখন কিন্তু যদি ওয়াটারের প্রেসার বেশি হয়, টেনশন কিন্তু এই সাইডে চলে আসবে, অপোজিট ডিরেকশন। সয়েল যে সাইডে আছে তার অপোজিট ডিরেকশনে। সেই জন্য আমাদেরকে দুই সাইডেই রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, যাতে করে টেনশন যে সাইড থেকে আসুক না কেন আমাদের স্ট্রাকচারে যাতে কোনো ক্ষতি না হয়। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তো তাহলে আমাদেরকে একটা কনস্ট্রাকশন দেওয়া আছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা প্রথমেই কংক্রিট এস্টিমেশন করব। তো এই যে এখানে ডাইমেনশন সব দেওয়া আছে, এর একটা আরবিট্রারি ফিগার যদি আমরা দেখি, ফিগারটা হচ্ছে এরকম একটা ফিগার। উপরের ওয়ালটা হচ্ছে ট্রাপিজয়েডাল, যার এখানে এই ডিসটেন্সটা হচ্ছে 1.5 ইঞ্চি। এখন নিচে যে ফাউন্ডেশনটা আছে, এই ফাউন্ডেশনের ডাইমেনশন দেওয়া আছে আমাকে, এই ডাইমেনশনটা দেওয়া আছে 5। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2। তাহলে বাকি যে অংশটুকু আছে সেটা হচ্ছে 3 ইঞ্চি। তো তাহলে এখানে আমাদের যে কাজ হচ্ছে, আমরা এই রিটেনিং ওয়ালের ক্রস সেকশন দেখতে পাচ্ছি। তো ক্রস সেকশনটা আমরা যদি বের করতে পারি, ক্রস সেকশন এরিয়া যদি বের করতে পারি, তাহলে আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে এই রিটেনিং ওয়ালের লেন্থ হচ্ছে 300 ফিট। তাহলে লেন্থ দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই এরিয়াকে, তাহলে আমাদের ভলিউম পেয়ে যাব, কংক্রিটের ভলিউম। স্যার উপরে কি 1.5 ইঞ্চি নাকি 1.5 ফিট? আচ্ছা, ভালো কথা, এটা 1.5 ফিট হবে। আমাদের ম্যানুয়ালেও 1.5 ইঞ্চি লেখা আছে। আচ্ছা, এটা 1.5 ফিট হবে, হ্যাঁ। দেড় ফিট হবে। তো তাহলে আমরা যদি ক্রস সেকশন এরিয়াটা বের করতে পারি, সেটাকে যদি আমরা আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়ালের যে লেন্থ আছে, টোটাল 300 মিটার লেন্থ জুড়ে ওয়ালটা আছে, তাহলে সেই লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা টোটাল ভলিউম পেয়ে যাব। তাহলে এরিয়া, তাহলে ভলিউমটা কিভাবে ক্যালকুলেট করবো দেখো, ভলিউম অফ দি ওয়াল, তার মানে কি মাটির উপরের যে পোর্শনটুকুন, ওয়ালের পোর্শনটুকুন, এই ওয়ালের পোর্শনটুকুন একটা ট্রাপিজয়েডাল শেপ। তো ট্রাপিজয়েডাল এরিয়া কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে হাফ ইন্টু এখানে কত 3 আর এখানে হচ্ছে 1.5, তাহলে 1.5 প্লাস 3, আর এই দুইটার মধ্যে ডিসটেন্স হচ্ছে 20, আর ওয়ালের লেন্থ হচ্ছে 300। তাহলে এইটুকু হচ্ছে এরিয়া আর এটা হচ্ছে লেন্থ, মাল্টিপ্লাই করলে টোটাল ভলিউম পাচ্ছি। নেক্সট আছে বেজ। বেজের ডাইমেনশন হচ্ছে এই বরাবর আছে 8 আর হাইট হচ্ছে 2, সো 8 ইন্টু 2 ইন্টু লেন্থ হচ্ছে 300। নেক্সট আছে শেয়ার কি। শেয়ার কিটাও কিন্তু দেখো, শেয়ার কি ডাইমেনশনও দেওয়া আছে। এই শেয়ার কিটাও একটা ট্রাপিজয়েডাল শেপের শেয়ার কি। সো এখানে কি এর ভলিউম কি পাবো, এখানে আমাদের যেহেতু ট্রাপিজয়েডাল, সো একটা সমান্তরাল বাহু এক, একটা সমান্তরাল বাহু হচ্ছে 0.5, সো 0.5 প্লাস 1, আর এর হাইট হচ্ছে 1।
তাহলে এই ট্রাপিজয়েডের এরিয়া ইনটু লেন্থ। এখানে কিন্তু কম্পোনেন্টে তিনটাই আছে, বেস বা ফাউন্ডেশন, কি আর স্টেম বা ওয়াল। তাহলে তিনটার যদি যোগ করে দিই কংক্রিট, আমাদের এই ফিগারে তাহলে ফাউন্ডেশনটা কি খালি কিতে, মানে কিটাই কি খালি ফাউন্ডেশন? না না, কি কেন ফাউন্ডেশন হবে? আর না স্যার, ফিগারে তো স্যার ওই গ্রাউন্ড লেভেলটা তো স্যার বেস বরাবর দেখাচ্ছে স্যার, এর জন্যই আস করছিলাম। আচ্ছা, এটা কথা বলতেছো তুমি? জি স্যার। ড্রয়িং এ দেখাইছে, ড্রয়িংটা আসলে প্রপার হয় না। এখানে ম্যানুয়ালে যে ড্রয়িংটা দেওয়া আছে সেটাই আমি লিখে রাখছি এখানে। এটা আসলে ফাউন্ডেশনটা হচ্ছে এইটা বেস। স্যার এটা একটু কনফিউশন লাগতেছিল স্যার। এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা বেস। এটা যদি সয়েলটা উপরে থাকে তাহলে আলটিমেটলি স্ট্রাকচারটা রিটেইন করবে না। স্যার হ্যাঁ বলো। একটা কোশ্চেন আছে। হুম। স্যার আমাদের যে মানে কি গুলো স্যার, এগুলো কি মোটামুটি মানে এই অল্প ডেপথের মধ্যে হয়ে যায়, মানে মানে যে প্রয়োজন যেটা ছিল যে কারণে কিটা দেওয়া? এটা কিছুটা ভ্যারি করতে পারে, আসলে ডিপেন্ড করতেছে ওখানে যে সয়েলটা আছে, সয়েলের ক্যারেক্টারিস্টিক্স উপরে। আমরা জানি কি সয়েল একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, আর হচ্ছে কংক্রিট একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, দুইটার মধ্যে একটা অ্যাডহেশন হয়, জি তাই না? স্যার। ডিফারেন্ট ম্যাটেরিয়ালের মধ্যে যে অ্যাট্রাকশনটা হচ্ছে অ্যাডহেশন। এখন এই অ্যাডহেশনটা ডিপেন্ড করতেছে যে ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্সের উপরে। ধরো কংক্রিট হচ্ছে আমরা নিজেরা ম্যান মেড, হ্যাঁ, আমরা ম্যানুফ্যাকচার করতে পারি, কিন্তু সয়েলটা তো আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না, ন্যাচারাল। সয়েল যেই সাইটে আমি কাজটা করতেছি সেই সয়েল, সেখানকার সয়েলটার ক্যারেক্টারিস্টিক্স কেমন, সেখানকার ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা কেমন, সেটার উপর ডিপেন্ড করতেছে। তো সয়েলের হচ্ছে শেয়ার স্ট্রেংথ কেমন, এগুলো আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন পড়বা তখন এগুলো বুঝতে পারবা। শেয়ার স্ট্রেংথ, শেয়ার অ্যাঙ্গেল আছে, তো এইগুলো কেমন, শেয়ার সয়েলের ক্যারেক্টারিস্টিক যদি ভালো হয় সেক্ষেত্রে ফ্রিকশনাল বেশি পাবো, সেক্ষেত্রে আমাদের শেয়ার কি ডেপথ কম দিলেও চলবে। কিন্তু শেয়ার যদি সয়েলটা যদি ভালো না হয়, শেয়ার স্ট্রেংথ অনেক কম হয়, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স যদি কম পাওয়া যায়, সেক্ষেত্রে শেয়ার কি ডেপথ বাড়তে পারে। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো তাহলে আমরা যে কোরাল ক্রস সেকশন থেকে ভলিউম বের করে ফেললাম, তাহলে ভলিউম সবগুলো যদি যোগ করে দিই, স্টেমের ভলিউম, বেজের ভলিউম, কির ভলিউম সব যদি যোগ করে দিই, তাহলে আলটিমেটলি যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের টোটাল কংক্রিটের ভলিউম। এই ভলিউমটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের যে ভলিউম সেটা, তাই না? স্ট্রাকচারের যে ভলিউম মানে কি, একটা কংক্রিট কাস্টিং করা হয়ে গেলে হার্ড অবস্থায় এর ভলিউম, তাহলে আমরা যখন মিক্সিং করব তার মানে ওয়েট কংক্রিটের ভলিউমটা হবে 1.5 গুণ বেশি। এই দেড়টা কি বলতো? শ্রিঙ্কেজ ফ্যাক্টর। শ্রিঙ্কেজ ফ্যাক্টর, তার মানে কংক্রিট যখন হার্ড হয়ে যাচ্ছে শ্রিঙ্ক করে তখন, এর জন্য শ্রিঙ্কেজ ফ্যাক্টর হিসেবে 1.5 আমরা মাল্টিপ্লাই করেছি। দেন সেখান থেকে আমরা সিমেন্ট, স্যান্ড এবং ব্রিক চিপস কতটুকু লাগবে সেটা বের করেছি। তোমাদের ম্যানুয়ালি এখানে যেটা করা হয়েছে, যে এখানে মনে হয় সম্ভবত 450 লেখা আছে, তো 450টা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে 450 লেখা আছে হয়তো, মেবি, আমার ঠিক মনে নাই শিওরলি। তো এই 450টা অ্যাকচুয়ালি ভুল হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা জানি কি 1 মিটার, সরি 1 মিটার কিউব ব্রিক চিপসের জন্য কতগুলো ব্রিক লাগে? 300টা। 300 ব্রিক লাগে। তো এখানে এই যে পোর্শনটুকু আছে এটা তো ফিটে আছে, তাহলে আমাকে এই 1 মিটার কিউবকে ফিট সিএফটি তে নিয়ে যেতে হবে। তাহলে 1 সিএফটির জন্য কতটুকু ব্রিক লাগে, তাহলে এত সিএফটির জন্য কতটুকু ব্রিক লাগে আমাকে বের করতে হবে। তো এখানে বেসিক্যালি এই যে এত সিএফটি 15,000 সামথিং সিএফটি আসছে, এটা সমান হচ্ছে 450 মিটার কিউব। তাহলে 1 মিটার কিউবের জন্য 300, তাহলে 450 মিটার কিউবের জন্য এত ইন্টু 300, তাহলে আমার পাবো হচ্ছে এটা 1,34,890টা ব্রিক লাগবে আমার। বোঝা গেছে? তোদের ম্যানুয়ালি এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে 450 মিটার কিউব দিয়ে রাখছে। মিটার কিউব কখন হবে? যদি আমরা স্টোন চিপস ইউজ করি। যদি আমরা স্টোন চিপস ইউজ করি তাহলে সেটাকে আমরা মিটার কিউব, বা এখানে ফিট কিউব আসছে, যেটাকে ফিট কিউবে আমরা লিখতে পারি সিএফটি। কিন্তু আমরা যদি ব্রিক চিপস ইউজ করি সেক্ষেত্রে সেই ব্রিক চিপস তৈরি করার জন্য কতগুলো ব্রিক লাগবে সেটা আমাকে দেখাতে হবে, তখন তার সাথে 300 মাল্টিপ্লাই করতে হচ্ছে, 450 ইন্টু 300। বুঝতে পারছো সবাই?
জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কংক্রিট এস্টিমেশন শেষ। স্যার Next. আরেকবার একটু রিপিট করবেন, মানে 450 ইন্টু 300টা। এটা কি সিএফটি? জি স্যার। এটাকে যদি আমরা কনভার্ট করি মিটার কিউবে, কারণ আমরা জানি কি 1 মিটার কিউবের জন্য লাগে 300টা ব্রিক। জি তাহলে স্যার। 1 মিটার কিউবকে আমরা যদি সিএফটি তে কনভার্ট করি তাহলে বুঝতে পারবো যে কত সিএফটির জন্য কত ব্রিক লাগতেছে। আমাদের তো ইউনিটটা কনভার্সন করতে হবে। তো আমরা যদি এই 15,000 এটাকে কনভার্ট করি, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে অ্যারাউন্ড মনে হয় সম্ভবত 450। তোদের ম্যানুয়ালে দেওয়া আছে সম্ভবত 450 মিটার কিউব মতো। জি স্যার, বুঝতে পেরেছি। তো তার সাথে 300 মাল্টিপ্লাই করলে তো আমি এই ব্রিক নাম্বার পাবো। আচ্ছা, তাহলে কংক্রিট এস্টিমেশন শেষ। এখন আমরা দেখব রিইনফোর্সমেন্টের এস্টিমেশন। তো এখানে কয়েক ধরনের রিইনফোর্সমেন্ট আছে। আমরা স্ল্যাব কালভার্টের ক্ষেত্রে যেরকম দেখছিলাম, তো স্ল্যাব কালভার্টের মধ্যে কিছু একটু ক্রিটিক্যাল ছিল অনেকটা। তো এখানে এত ক্রিটিক্যাল নাই, এখানে অনেক ইজি ক্যালকুলেশন। তো ফার্স্ট অফ অল আমরা দেখতেছি রিটেনিং স্ট্রাকচারের যে রিটেনিং ওয়ালটা, তোমার ওয়াল পোর্শনটুকু, ওয়াল পোর্শনের রিইনফোর্সমেন্ট। সো রিইনফোর্সমেন্ট ইন ওয়াল নাম্বার 1 হচ্ছে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট, সেটা হচ্ছে এই রিইনফোর্সমেন্টটা। তার মানে ওয়ালের যে ইনসাইডের যে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট সেটা দেওয়া আছে 6 নাম্বার বার এট দ্য রেট অফ 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এই 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার কোন ডিরেকশনে বলতো? মানে সাইড স্পেসিংটা কোন স্ক্রিনের পারপেন্ডিকুলার বরাবর। স্ক্রিনের পারপেন্ডিকুলার এলিভেশন বরাবর। এর লেন্থের হ্যাঁ ডিরেকশন স্যার। বরাবর। তাহলে লেন্থ ছিল টোটাল 300 ফিট। তাহলে এই 300 ফিট বরাবর কি 5 ইঞ্চি পর পর রিইনফোর্সমেন্ট গুলো প্লেস করা হয়েছে। তাহলে এই রিইনফোর্সমেন্টের নাম্বার কত হবে? টোটাল লেন্থ হচ্ছে ওয়ালের 300 ফিট। সো সেটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ইঞ্চিতে কনভার্ট করছি। তাহলে সেখান থেকে আমরা ওয়ালের কি একদম ইন্ড এবং স্টার্টিং এ ক্লিয়ার কভার থাকবে। আমরা জানি 3 ইঞ্চি ক্লিয়ার কভার প্রোভাইড করতেছি আমরা, তাহলে দুই সাইড থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিতে হবে। ঠিক আছে? জি স্যার। ডিভাইড বাই 5, স্পেসিং হচ্ছে 5 প্লাস 1। তাহলে স্পেস যা হবে একটা রিইনফোর্সমেন্ট বেশি হবে, তাহলে প্লাস 1 করতে হবে। এখানে কোনো প্রকার কন্টিনিউশন নাই। আমরা স্ল্যাব কাভারের ক্ষেত্রে যেরকম দেখছিলাম যে উইং ওয়াল যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার অ্যাবাটমেন্ট কন্টিনিউ করতেছে, এবং অ্যাবাটমেন্ট এবং উইলের মধ্যে একই রিইনফোর্সমেন্ট কন্টিনিউ করে গেছে। এই জন্য আমাদেরকে প্লাস 1 দিব কি দিব না সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। এখানে কিন্তু সেই জন্য কোনো কনফিউশন নাই। এখানে আমাদের স্ট্রাকচার শেষ, 2 ইন্ডে স্ট্রাকচার শেষ, তো আমাকে প্লাস 1 করতেই হবে। তাহলে এটা গেল নাম্বার অফ রিইনফোর্সমেন্ট। দেন আসছে রিইনফোর্সমেন্টের লেন্থ। এই টোটাল লেন্থটা হচ্ছে কত? 20 প্লাস 2, একদম টপ থেকে শুরু করে আবার বটম পর্যন্ত 20 প্লাস 2। তাহলে টপে এবং বটমে আমাকে ক্লিয়ার কভার বাদ দিতে হচ্ছে। তাহলে এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, আমরা জাস্ট ফিটে কনভার্ট করছি, বাদ দিলাম, এবং টপে এবং বটমে দুইটা হুক প্রোভাইড করব। সো আমরা এখানে ধরে নিছি 9.5 ডিবি। তাহলে 2 দুইটা হুকের জন্য 2, 9.5 ইনটু ডিবি। এটা ডিবি এটা কেন হয়েছে? আগের প্রবলেমগুলোতে আমাদেরকে যে ইউনিটগুলো ছিল সেগুলো হচ্ছে এসআই ইউনিট ছিল, মিলিমিটার বা মিটার। বাট আমাদের এই প্রবলেমে কিন্তু সবগুলো ইউনিট দেওয়া আছে এফপিএস ইউনিটে, ফিট দেওয়া আছে বা ইঞ্চি দেওয়া আছে। তো আমরা এখানে বলা হচ্ছে যে নাম্বার 6, আগে বলা হয়তো 19 মিলিমিটার ডায়ামিটার বার, এখানে বলা আছে নাম্বার 6 রিইনফোর্সমেন্ট। নাম্বার 6 মানে কি স্যার এর ডায়ামিটার 6/8। 6/8। তার মানে যদি 8 নাম্বার বার হয় তাহলে ডায়ামিটার হচ্ছে 8/8। তার মানে যত নাম্বার বার সেটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করব। তোমাদের 2 নাম্বার যে চ্যাপ্টারটা সেখানে টেবিলে দেওয়া আছে সবগুলো, যে কোন রিইনফোর্সমেন্টের ডায়ামিটার কত এবং কোনটাকে কত নাম্বার বার বলা হয়। তো তাহলে 6 নাম্বার রিইনফোর্সমেন্টের জন্য ডায়ামিটার হচ্ছে 6/8, সেটাকে আমরা ইঞ্চি থেকে ফিটে নিয়ে গেছি। 6/8 কিন্তু ইঞ্চিতে আছে, 12 দিয়ে ডিভাইড করলে সেটা ফিটে চলে গেল। তাহলে আলটিমেটলি এখান থেকে এই অংশটুকু হচ্ছে একটা রিইনফোর্সমেন্টের লেন্থ, আর এটা হচ্ছে রিইনফোর্সমেন্টের টোটাল সংখ্যা। তাহলে দুইটা মাল্টিপ্লাই করে দিলে আমরা টোটাল লেন্থ পাবো। এখানে রিমেম্বার আগের ক্লাসে স্ল্যাব কালভার্টের ক্ষেত্রে তোমাদেরকে বলা হয় না জিনিসটা, সেটা হচ্ছে যে এখানে যে ভ্যালুটা আছে এটা তো হচ্ছে টোটাল রিইনফোর্সমেন্টের নাম্বার, তাই না? তো তোমরা স্ল্যাব কালভার্টের ক্ষেত্রে কি করছো? এই টোটালটাকে একসাথে গুণ করে দিছো? না স্যার, যখন নাম্বার ক্যালকুলেশন করতে হয় তখন স্যার ইঞ্চিতে নিতে হয়, আর যখন লেন্থ ক্যালকুলেশন করতে হয় তখন ফিটে।
নাম্বার ক্যালকুলেশন করতে হলে যে ইঞ্চিতে নিতে হবে নট নেসেসারি। তুমি যদি এই উপরে ইঞ্চিতে রাখো তাহলে নিচেও ইঞ্চিতে রাখতে হবে, উপরে যদি ফিটে রাখো নিচেও ফিটে রাখতে হবে। সোজা কথা, উপরে নিচে এখানে ইউনিট সেম হতে হবে। বুঝতে পারছো? Yes, sir. কিন্তু কথা হচ্ছে যে এই যে পোর্শনটুকু আছে, ধরো এখান থেকে ক্যালকুলেট করার পর আসলো 33.4, আর এখান থেকে ক্যালকুলেট করার পর ধরো আসলো হচ্ছে 21। তোমরা কি এই দুইটা ডিরেক্ট ক্যালকুলেট করে বসাই দিবা এখানে? স্যার এটার ক্ষেত্রে মানে নাম্বারটাকে ফিটে কনভার্ট করলাম। তোমরা কি করছো? স্যার আগেরটাই তো স্যার 2টা মিলিমিটার ছিল, একসাথে গুণ করে দিয়েছি। এখানে মিলিমিটার বা ফিটের সমস্যা ইয়ে না, তোমার এটা হচ্ছে ওটা যদি ফিট। আমাদের ইঞ্চিতে আছে স্যার, ওইটা ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করে দেন গুণ দিব স্যার আমরা। এই যে সংখ্যাটা পেলাম আমরা, এটার কিন্তু একক হচ্ছে নংস, কোনো ইঞ্চি বা ফিট না। এই নিচে ইঞ্চি উপরে ইঞ্চি কাটা, ও নিচে ফিট উপরে ফিট কাটা চলে গেছে, এখানে তো কোনো ইঞ্চি ফিট নাই। টোটাল রিইনফোর্সমেন্ট আছে 33.4 আপার অনে রাউন্ডিং করা এত লাগবে নংস, আর এখানে আছে একটা রিইনফোর্সমেন্টের লেন্থ হচ্ছে 21। তাহলে 33.4টা রিইনফোর্সমেন্টের লেন্থ কত গুণ করে দিলে রেজাল্ট চলে আসবে। কিন্তু কথা হচ্ছে যে একটা রিইনফোর্সমেন্টের সংখ্যা কিন্তু 33.4 হতে পারে না, এটা অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু হবে। বুঝতে পারছো? জি স্যার। এজন্য আমাকে এই 33.4 কে রাউন্ড আপ করতে হবে। তোমরা যখন স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করছো তখন কি করছিলে? স্যার আপার একসাথে গুণ করে দিই। আবার রাউন্ডিং করছিলা। সো আমাদেরকে রাউন্ডিং করে তারপরে গুণ দিতে হবে। এজন্য ডিরেক্টলি ক্যালকুলেটরে পুরোটা বসায় একসাথে ক্যালকুলেট করে দিলে কিন্তু ক্যালকুলেটর কিন্তু রাউন্ডিং করবে না। এজন্য আমাকে এই অংশটুকু আলাদা করে ক্যালকুলেট, নাম্বারের অংশটুকু আলাদা করে ক্যালকুলেট করে নিতে হবে, নিয়ে যে রেজাল্ট আসবে সেটাকে আবার রাউন্ডিং করব আমরা সেফ জোনে থাকার জন্য। দেন সেটাকে আমরা লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করব। বুঝতে পারছো? জি স্যার। স্যার এটা না করলে আর কি ভুল কাউন্ট হবে? এটা না করলে যে ভুল হবে সেটা বলা যায় না আসলে, কারণ আলটিমেটলি আমরা যেটা করি এখানে তো কিছুটা রিইনফোর্সমেন্ট কম আসতেছে, তাই না? জি স্যার, কিছু তো কম। আমরা তো হচ্ছে 33.4টা রিইনফোর্সমেন্ট আর ইউজ করতে পারবো না, আমাদের আলটিমেটলি 33টা অথবা 34টা ইউজ করতে হবে। এখন যেটা হচ্ছে যে আমরা যদি রাউন্ডিং করে রাখি সেটা হচ্ছে যে সেফ জোনে থাকবে, প্লাস আমাদের রিইনফোর্সমেন্টের কিছু ওয়েস্টেজও হয়। ওয়েস্টেজের কারণে কিছু রিইনফোর্সমেন্ট লাস্টে যে হয় যে নষ্ট হয়ে যায়, দেখা গেল কাটিং করার কারণে কিছু ছোট ছোট স্মল পোর্শন রয়ে গেল। তো বাজারে যে রিইনফোর্সমেন্ট গুলো দেখা যায় সেগুলো সর্বোচ্চ লেন্থ হচ্ছে 39 ফিট হতে পারে। ঠিক আছে, তো ধরো তোমার একটা জায়গায় 38 ফিট লাগলো, 1 ফিট লেন্থ পড়ে থাকলো, এই 1 ফিট লেন্থ তো তুমি কোনো জায়গায় ইউজ করতে পারতেছো না, এটা কিন্তু ওয়েস্টেজে চলে গেল। বুঝতে পারছো? ইয়েস স্যার। এই জন্য আমাদেরকে আপার রাউন্ড করে নিলে আমরা সেফ জোনে থাকবো। তাহলে এটা গেল আমাদের ইনসাইড ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট। নেক্সট হচ্ছে আউটসাইড ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট, ইনক্লাইন একটা রিইনফোর্সমেন্ট। এখন এই ইনক্লাইন রিইনফোর্সমেন্টের যে নাম্বার সেটা কিন্তু এই ভার্টিক্যাল যে ইনসাইডের রিইনফোর্সমেন্ট সেটাও কিন্তু একই হবে, তাই না? একই এই রিইনফোর্সমেন্ট, এই বাইরের দিকে যে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টটা ছিল সেটা, এটা আর এটা নাম্বার কি সেম হবে না? ক্যালকুলেশনটা টোটাল 300 ফিট জুড়ে থাকবে, জি স্যার। বাট স্পেসিংটা হচ্ছে 7 ইঞ্চি, তাই আমরা 7 দিয়ে ডিভাইড করলাম। আগে যা ছিল 5 ইঞ্চি ছিল, তাই 5 দিয়ে ভাগ করছি, এখন জাস্ট 7 দিয়ে ভাগ করব। বাট রিইনফোর্সের লেন্থ চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল ভার্টিক্যাল এখন হচ্ছে ইনক্লাইন। সো আমাকে এখন ইনক্লাইন লেন্থটা বের করতে হবে। আমরা যদি এই ফিগারটাকে এখানে একটু ক্লিয়ারলি ড্র করি বড় করে, তাহলে দেখো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু হচ্ছে 1.5 ফিট, আর ওয়ালের এখানে হচ্ছে 3 ফিট, এটা ছিল 3 ফিট, মানে এই লেনটা হচ্ছে 3 ফিট। তাহলে এই অংশটুকুন কি 1.5 ফিট না, এটুকু 1.5 আর এটুকু 1.5, টোটাল 3 ফিট। আচ্ছা, এখন আমাদের যে অংশ এই যে ইনক্লাইন সারফেসটা, এই ইনক্লাইন সারফেসটাকে আমরা নিচে বটম পর্যন্ত কন্টিনিউ, এই পর্যন্ত কন্টিনিউ করছি। কেন করছি? এই পর্যন্ত আমাদের রিইনফোর্সমেন্টটা আছে, এই রিইনফোর্সমেন্টটা টপ থেকে শুরু করে বটমে একটা লেভেল পর্যন্ত আছে,
নিচ থেকে এই অংশটুকুন ক্লিয়ার কভার আমরা বাদ দিছি 3 ইঞ্চি। এই নিচের এই পোরশনটুকুন হচ্ছে আমাদের ক্লিয়ার কভার আছে, এই পোরশনটুকুন। এই পোরশনটুকুনের মধ্যে কোনো রিইনফোর্সমেন্ট থাকবে না, তাহলে রিইনফোর্সমেন্টটা কি টপ থেকে শুরু করে এই পর্যন্ত, এই হাইট পর্যন্ত আসছে। আমাকে এখন এই ইনক্লাইন লেনটা বের করতে হবে, যেটাকে আমরা ধরে নিচ্ছি এল। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা যদি এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে, দুইটা ট্রায়াঙ্গেল খেয়াল করি। ফার্স্টে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে আমাদের বললাম কি এটা হচ্ছে 1.5, আর এই হাইটটা হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে এর অতিভুজ পেয়ে যাব 20.05। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অতিভুজ ডিভাইড বাই লম্ব, তাহলে 20.05 ডিভাইড বাই 20। সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করতেছি আমরা। সেম ভাবে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করি, রেড কালার ট্রায়াঙ্গেলটা, এই রেড কালার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে কি অতিভুজ এল, যে লেন্থটা আমাকে অ্যাকচুয়ালি লাগবে সেটা ডিভাইড বাই এর হাইট। তাহলে এল ডিভাইড বাই হাইট, এই হাইটটা কিভাবে আসছে? টোটাল হাইট কত ছিল? 20 প্লাস 2, এই 2 আর 20। সেখান থেকে নিচে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দেওয়া হয়েছে, তাহলে 2 মাইনাস 3/12। তাহলে টোটালটা যদি যোগ করি তার মানে হচ্ছে 22 মাইনাস 3/12 করলে আসবে 21.75। এটা হচ্ছে তাহলে রেড কালার ট্রায়াঙ্গেলের হাইট। তাহলে এখান থেকে এল এর ভ্যালু পেয়ে যাব। এই এলটা হচ্ছে ইনক্লাইন্ড লেন্থ অফ দি রিইনফোর্সমেন্ট। স্যার আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা এই যে 3 ফিট ধরে স্যার যে এই যে 1.5 ফিট দুই ভাগ করলাম স্যার, এখানে কি ক্লিয়ার কভার বাদ যাবে না দুই পাশে? না, এখানে তো আমরা তো ইনক্লাইন লেন্থটা বের করতেছি। জি এখানে স্যার। দেখো আমরা তো হচ্ছে এই ডিরেকশনে লেন্থ বের করতেছি না, আমরা তো এই ডিরেকশন লেন্থটা বের করতেছি না। এই ডিরেকশন লেন্থ জি বের স্যার, জি করলে স্যার। সেখান থেকে পরে আমাকে 3 ইঞ্চি জি বাদ দিতে হতো, আমরা তো বের জি করতেছি স্যার, ইনক্লাইন জি লেন্থটা। তো এই যে ইনক্লাইন লেন্থ পাইলাম 21.8, এখানে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এটা দিয়ে, তাহলে দেখো রিইনফোর্সমেন্টের লেন্থ হচ্ছে 21.8। এখন কথা হচ্ছে এই 21.8 কিন্তু টপ থেকে, একদম টপ সারফেস থেকে বটম থেকে 3 ইঞ্চি উপর পর্যন্ত, এই পর্যন্ত। তো আমরা বটম থেকে অলরেডি কিন্তু 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিয়েই 21.8 ক্যালকুলেশন করেছি, কিন্তু উপর থেকে কোনো ক্লিয়ার কভার কিন্তু বাদ দেই নাই। এজন্য আমাকে উপর থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিতে হবে। একটা নিচে থেকে বাদ দেওয়া দরকার নাই, নিচে অলরেডি বাদ দেওয়া আছে। প্লাস 2 ইন্ডে 2টা হুক আছে, এখানে একটা হুক আছে, আবার নিচেও একটা হুক আছে। তা 2টা হুকের জন্য আমাকে লেন্থ অ্যাড করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তো তোমরা নেক্সট রিপোর্টে যেটা করবা, এই অংশটুকুনকে আলাদাভাবে ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে ইন্টিজার ভ্যালু নেবা আপার রাউন্ড আপ করে, আর এই অংশটুকুন আলাদা ক্যালকুলেট করবা, করে তারপরে মাল্টিপ্লাই করবা। আর এই ফিগারটা কিন্তু সাথে করে দিয়ে দিতে হবে রিপোর্টের সাথে। তো তাহলে আমরা ওয়ালের দুইটা ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট দেখলাম, একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড। নেক্সট হচ্ছে ওয়ালের হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, ওয়াল হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট আউটসাইড ফেজে আছে, আবার ইনসাইড ফেজেও আছে। তো ফার্স্টে আমরা ইনসাইড ফেজের রিইনফোর্সমেন্টটা দেখতেছি। ইনসাইডের এই যে গোল গোল রিইনফোর্সমেন্টগুলো দেখতে পাচ্ছি সার্কুলার, এগুলো হচ্ছে হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট। এই হরাইজন্টাল রিইনফোর্সমেন্টের লেন্থ কোন ডিরেকশনে আছে? স্ক্রিনের পার বরাবর স্যার। স্ক্রিনে পারপেন্ডিকুলার, মানে আমাদের ওয়ালের লেন্থ জুড়ে আছে। তো তাহলে এই রিইনফোর্সমেন্টের লেন্থ কত হবে? ওয়ালের লেন্থের সমান প্রায়। তাহলে ওয়ালের লেন্থ হচ্ছে 300, দুই সাইড থেকে দুইটা ক্লিয়ার কভার বাদ দিতে হচ্ছে আমাকে, আর দুই সাইডে দুইটা হুক থাকবে, দুইটা ইন্ডে 5 নাম্বার বার। সো হুক হচ্ছে 5/8 × 12। এটা হচ্ছে একটা রিইনফোর্সমেন্টের লেন্থ। আর নাম্বার অফ রিইনফোর্সমেন্ট কত? নাম্বার অফ রিইনফোর্সমেন্ট খেয়াল করে দেখো, এই যে সার্কুলার রিইনফোর্সমেন্ট গুলো আছে, এই রিইনফোর্সমেন্ট গুলো একদম টপ থেকে শুরু করে একদম বটম পর্যন্ত এই যে অংশ, এই অংশ জুড়ে কন্টিনিউ করতেছে, এখানেও আছে। স্ল্যাব কালভার্টে যখন আমরা খেয়াল করছিলাম তখন আমরা দেখছিলাম যে এই হরিজন্টাল রিইনফোর্সমেন্ট গুলো এই ফাউন্ডেশনের উপর পর্যন্ত কন্টিনিউ করতেছে, বাট এখানে কিন্তু ফাউন্ডেশনের ভেতরেও কন্টিনিউ করতেছে।
তো সেই জন্য কি হবে, টোটাল হাইট হচ্ছে 22, তাহলে উপর থেকে এবং নিচে থেকে আমরা দুইটা ক্লিয়ার কভার বাদ দিচ্ছি, ডিভাইড বাই 6, স্পেসিং হচ্ছে 6 ইঞ্চি করে, +1। একইভাবে আমরা যদি আউটসাইড ফেজে আসি, আউটসাইড ফেজের রিইনফোর্সমেন্ট গুলোর জন্য রিইনফোর্সমেন্টের লেন্থ কিন্তু সমান হবে, আমাদের ওয়ালের যে লেন্থ বরাবর সেই রকমই হবে। এখানে নাম্বার অফ 4 নাম্বার বার আছে, তাহলে 4/8 আসছে। বাকি ক্যালকুলেশন কিন্তু সেম, এখানে যা এখানেও তাই, কিন্তু রিইনফোর্সমেন্টের নাম্বার কম বেশি হবে। কারণ কি, এখন এই যে ইনক্লাইন সারফেস জুড়ে আছে, সো ইনক্লাইন সারফেসের লেন্থ আমরা জানি আগে ছিল হাইট, ভার্টিক্যাল হাইটটা ছিল 22, এখানে আছে কি 21.8 ইনক্লাইন সারফেসের লেন্থ। তো সেই জন্য আমাদের এখানে কিন্তু নাম্বার অফ রিইনফোর্সমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা জানি টপ থেকে একদম বটমের থেকে কি 3 ইঞ্চি উপর পর্যন্ত ইনক্লাইন যে হাইটটা ছিল সেটা হচ্ছে 21.8, এটা আমরা আগের স্লাইডে বের করে আসছি। এই 21.8 এর মধ্যে অলরেডি নিচে থেকে একটা ক্লিয়ার কভার বাদ দেওয়া আছে, তাহলে উপর থেকে আরো একটা ক্লিয়ার কভার বাদ দিতে হবে 3 ইঞ্চি, সেটা ডিভাইড বাই 8 স্পেসিং +1। বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা না স্যার তখনই স্যার একটা ক্লিয়ার কভার বাদ দিলাম, হ্যাঁ নিচে থেকে, মানে স্যার ইনক্লাইন লেংথটা বের করার সময়। ইনক্লাইন লেনটা বের করার সময় নিচে থেকে একটা ক্লিয়ার কভার বাদ দিছি, বাট উপর থেকে তো বাদ দেই নাই, উপরে জি একটা স্যার। ক্লিয়ার কভার আছে, সেজন্য তো শুধুমাত্র একটা 3 বাদ দিচ্ছি এখানে উপর থেকে। সেম ভাবে এখানেও একটা 3 বাদ দিচ্ছি। কেন দেখো, ভার্টিক্যাল লেন্থের সময় কি টোটাল 22 থেকে আমরা উপরে নিচে দুই জায়গা থেকে দুইটা 3 বাদ দিছি, দুইটা কভার বাদ দিছি। বাট ইনক্লাইন লেন্থের এই 21.8 এর থেকে কিন্তু আমরা একটা 3 বাদ দিচ্ছি, কারণ নিচে থেকে 3 ইঞ্চি অলরেডি বাদ দেওয়া আছে, বাদ দিয়েই 21.8 আসছে। সো নতুন করে দুইটা 3 বাদ দেওয়ার দরকার নেই, একটা 3 বাদ দিলেই হবে, সেটা টপ থেকে, টপের ক্লিয়ার কভার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার ফার্স্টেই আমরা উপরে নিচে 3 ইঞ্চি স্যার বাদ দিয়ে স্যার তারপর ক্যালকুলেট করতে পারতাম না? উপর থেকে যদি 3 ইঞ্চি বাদ দিয়ে দাও, এটা কি ট্রায়াঙ্গেল থাকবে? ও আচ্ছা, জি স্যার। তখন তো ট্রায়াঙ্গেল থাকবে না, তখন আমরা সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করতে পারবো না, তখন ক্যালকুলেশন করতে পারবা কিন্তু কমপ্লেক্স ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো আউটসাইড ফেজের হরিজন্টাল রিইনফোর্সমেন্টও হয়ে গেল, ইনসাইড ফেজের হরিজন্টাল রিইনফোর্সমেন্টও হয়ে গেল। তাহলে ওয়ালের সবগুলো রিইনফোর্সমেন্ট কিন্তু শেষ। ওয়ালের মধ্যে কি কি ছিল? দুইটা ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট আর দুইটা হরিজন্টাল রিইনফোর্সমেন্ট, ইনসাইড এবং আউটসাইডে। তাহলে ওয়ালের 4টা রিইনফোর্সমেন্ট শেষ। এখন আমরা দেখব বেজের রিইনফোর্সমেন্ট। তো বেজে খেয়াল করে দেখো, টপে আর বটমে দুইটা লেয়ারের রিইনফোর্সমেন্ট আছে, টপেও আছে বটমেও আছে এবং দুই ডিরেকশনে আছে। সো তাহলে আমরা একটাকে বলতে পারি অ্যালং দি লেন্থ অফ দি ওয়াল, মানে হচ্ছে আমরা যে সার্কুলার যে রিইনফোর্সমেন্ট গুলো দেখতেছি, এই রিইনফোর্সমেন্ট গুলো কি আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়ালের লেন্থ বরাবর আছে, এবং সেটা দুইটা ফেজ লেয়ারে আছে, একটা টপ লেয়ার, একটা হচ্ছে বটম লেয়ার। তাহলে এই রিইনফোর্সমেন্ট গুলো লেন্থ আগের মতোই আমরা ওয়ালের ক্ষেত্রে যে হরিজন্টাল রিইনফোর্সমেন্ট যেরকম দেখেছি, এই রিইনফোর্সমেন্টের মতোই লেন্থ হচ্ছে টোটাল 300 ফিট ওয়াল, সেখান থেকে দুই সাইডে দুইটা ক্লিয়ার কভার বাদ যাচ্ছে এবং দুইটা ইন্ডে দুইটা হুক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা টপ সারফেসটা করতেছি। খেয়াল করে দেখো, এখানে টপ সারফেস এবং বটম সারফেসের স্পেসিফিকেশন আলাদা। টপ সারফেস এখানে বলা হচ্ছে 6 ইঞ্চি 6 নাম্বার বার 6 ইঞ্চি পর পর আছে, আর বটম সারফেসে বলতেছে 5 নাম্বার বার 7 ইঞ্চি পর পর আছে। যদি আমাদের দেখা যেত যে টপ এবং বটমের রিইনফোর্সমেন্ট সেম হইতো, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ দিলেই হয়ে যেত, আমরা যেটা স্ল্যাব কার্পেটের ক্ষেত্রে দেখছিলাম। কিন্তু যেহেতু আমাদের এখানে দুইটা আলাদা, সেজন্য আমাদেরকে টপ এবং বটম আলাদা করে রিইনফোর্সমেন্ট বের করতে হচ্ছে। তো তাহলে অ্যালং দি লেন্থ
অফ দি ওয়াল টপ সারফেসের যে রিইনফোর্সমেন্টটা সেটা যদি আমরা বের করতে চাই, এর লেন্থ ক্যালকুলেশন কিন্তু সেম হবে, এখানেও যা এখানেও তাই, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে 5/8 5 নাম্বার বার, এখানে 6/8 6 নাম্বার বার বটমের এবং টপের ফেস। পার্থক্য এখানে জাস্ট স্পেসিং এর পার্থক্য। এখানে আমাদের টোটাল এই বেজের লেন্থ কত, এইটুকু হচ্ছে বেজ লেন্থ হচ্ছে 8 বা বেজের উইথ হচ্ছে 8 ফিট, দুই সাইড থেকে দুইটা ক্লিয়ার কভার বাদ দিচ্ছি 3 ইঞ্চি করে, দেন ভাগ করতেছে 6 দিয়ে, স্পেসিং ছিল 6, এখানে 6 ছিল আর এখানে আছে 7, সো 7 দিয়ে ডিভাইড করব আমরা, বাকি সব ক্যালকুলেশন সেম। যদি কিনা একই এই এখানে আর এখানে এই দুইটা যদি চেঞ্জ না থাকতো সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে যেত, যেহেতু চেঞ্জ আছে সো আমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হচ্ছে। বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে এটা গেল অ্যালং দি লেন্থ, দেন আছে অ্যালং দি উইথ, এই রিইনফোর্সমেন্ট এবং এই রিইনফোর্সমেন্ট। অ্যালং দি উইথ যে রিইনফোর্সমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের টপ এবং বটমে, এখানেও দুই টপ এবং বটমের রিইনফোর্সমেন্ট গুলো আলাদা স্পেসিফিকেশন, সো এখানেও ক্যালকুলেশন জাস্ট পার্থক্য হবে আমাদের এখানে যে স্পেসিং এবং নাম্বার আছে সেটাই। তাহলে এখানে 5 নাম্বার রিইনফোর্সমেন্টের জন্য 5, এখানে 6 নাম্বার রিইনফোর্সমেন্টের জন্য 6, এখানে স্পেসিং 7, এখানে স্পেসিং 6, বাকি ক্যালকুলেশন গুলো সেম। তাহলে এই রিইনফোর্সমেন্টের লেন্থ কত, টোটাল এই উইথটা হচ্ছে 8, তাহলে রিইনফোর্সমেন্টের লেন্থ হবে 8 থেকে দুই সাইডে এখান থেকে এবং এখান থেকে দুইটা সাইড থেকে দুইটা ক্লিয়ার কভার বাদ দিচ্ছি, প্লাস দুই সাইডে দুইটা হুকের লেন্থ অ্যাড করেছি। আর এই রিইনফোর্সমেন্ট গুলো টোটাল আমাদের যে লেন্থ আছে স্ক্রিনের পারপেন্ডিকুলার লেন্থ মানে 300 ফিট লেন্থ জুড়ে কন্টিনিউ করতেছে, সো নাম্বার অফ রিইনফোর্সমেন্ট হবে টোটাল 300 ফিট থেকে দুই সাইডে দুইটা ক্লিয়ার কভার বাদ যাচ্ছে, ডিভাইড বাই স্পেসিং 6 ইঞ্চি প্লাস 1। তো এখানে ক্যালকুলেশন কিন্তু খুব ইজি ক্যালকুলেশন, একটা পারলে আরেকটা পারা যাবে, জাস্ট পার্থক্য হবে নাম্বার রিইনফোর্সমেন্টের নাম্বারটা এবং রিইনফোর্সমেন্টের স্পেসিং। এখানে যদি টপ বটমে একই রিইনফোর্সমেন্ট থাকতো সেক্ষেত্রে আমাদের জাস্ট এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই কমপ্লিট হয়ে যেত। কার কোন কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে বটমের বেজের যে রিইনফোর্সমেন্ট গুলো সেটাও হয়ে গেল। নেক্সট হচ্ছে কি রিইনফোর্সমেন্টস বা রিইনফোর্সমেন্টস ইন কি। তো আমাদের রিইনফোর্স যে কিটা প্রোভাইড করা হয়েছে সেই কিটা হচ্ছে ট্রাপিজয়েডাল একটা কি। তাহলে এখানেও কিছু ইনক্লাইন্ড রিইনফোর্সমেন্ট আছে আর কিছু ডাবল বার আছে, এগুলোকে বলা হচ্ছে ডাবল বার। সো এই ডাবল বার ছাড়াও আরো নিচের দিকে দুইটা এক্সট্রা রিইনফোর্সমেন্ট আছে, সেটা হচ্ছে এরকম। এই দুইটা রিইনফোর্সমেন্ট আমরা সার্কুলার দেখতে পাচ্ছি, মানে এই রিইনফোর্সমেন্ট দুটো আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে মানে ওয়ালের লেন্থ জুড়ে কন্টিনিউ করতেছে। তো এখানে দেখো বলা আছে ডাবলবারটা কোনটা স্যার? ডাবল বারটা হচ্ছে যে ইনক্লাইন্ড রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়েছে, একটু পরে আমরা দেখাচ্ছি। তো এখানে তোমরা ড্রয়িং এ ভালো করে দেখতে পাচ্ছ কিনা, এখানে দুইটা রিইনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে একদম বটমে, দুইটা নাম্বার 8 বার। এই দুইটাকে আমরা এখানে একটু ক্লিয়ার করে দেখাইছি, এই দুইটা রেড কালারের বার, এই দুইটাকে বলা হচ্ছে দুইটা নাম্বার 8 বার। এই দুইটা বার ওয়ালের লেন্থ জুড়ে কন্টিনিউ করতেছে, মানে অ্যালং দি লেন্থ অফ দি ওয়াল। তো এই লেন্থের ক্যালকুলেশন আগের মতোই হবে, 300 ফিট থেকে দুই সাইডে দুইটা ক্লিয়ার কভার বাদ যাবে এবং দুইটা হুক অ্যাড হবে। এটা কোনো ডিফারেন্ট ক্যালকুলেশন নাই, আগের মতোই আছে। 8 নাম্বার বার তো 8/8। তো এরকম রিইনফোর্সমেন্ট আছে দুইটা, তো মাল্টিপ্লাই করে দিব 2 দিয়ে, সিম্পল। এগুলো একদম কি এর বটমে থাকবে, দুই ট্রাপিজয়েডাল শেপের এই দুইটা ইন্ডে দুইটা থাকবে, এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনক্লাইন্ড রিইনফোর্সমেন্ট ডাবল বার, এই বারটা এটাকে বলা হচ্ছে ডাবল বার। এখন
এখন এই ইনক্লাইন ফেসের জন্য আমাকে আগের মতো করে সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করে ইনক্লাইন লেনটা বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যে এই কিটা এর কি এর এই হাইটটা হচ্ছে 1 ফিট বা 12 ইঞ্চি। এখন এটা ভেদ করে কিন্তু এই যে এই অংশটুকু এটা কি, এটা হচ্ছে বেজ। এই বেজের হাইটটা হচ্ছে 2 ফিট, এটা অলরেডি আমাদের এখানে দেওয়া আছে। এখন এই যে ইনক্লাইন যে ডাবল বারটা আছে, এই ডাবল বারটা কিন্তু কিছুটা অংশ বেজের ভেতরে ঢুকে গেছে, তাই না? এই অংশটুকুন কি বেজের ভেতরে চলে গেছে। এই অংশটুকুন কত? এই অংশটুকুন হচ্ছে 3 ইঞ্চি, মানে ক্লিয়ার কভারের সমান। তোমরা যদি ফিগারটা একটু ভালো করে দেখো, তোমাদের যদি এই ফিগারটা একটু আমি দাঁড়াও, এরপরে একটা ফিগার আছে, এই ফিগারটা খেয়াল করো। দেখো ডাবল বারটা কিন্তু কিছুটা অংশ ভেতরে ঢুকে তারপরে হুক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বেজের যে বটমের লেয়ারটা আছে, যে লেয়ারের এনফোর্সমেন্ট আছে, সেই লেয়ার পর্যন্ত কন্টিনিউ করছে, মানে কি বটম থেকে 3 ইঞ্চি উপর পর্যন্ত। বুঝতে পারছো? জি স্যার। সো আমাকে এই ইনক্লাইন্ড এনফোর্সমেন্টটার কিন্তু যে টোটাল হাইট হয়ে গেল, সেটা কি নিচের 1 ফিট আর উপরে আরো 3 ইঞ্চি। তাহলে এই টোটাল হাইটটা হয়ে গেল 3 ইঞ্চি যোগ 12, টোটাল 15 ইঞ্চি এই টোটাল হাইটটা। তাহলে এখন আমরা কিছু সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে ফার্স্টে যদি আমরা দেখি এই অংশটুকুন, এই সিমিলার এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এর হাইটটা হচ্ছে 12 আর এইটা হচ্ছে 3। এটা 3 কিভাবে বলো তো? এটা 3 কিভাবে আসলো? টোটালটা 6 স্যার। টোটালটা হচ্ছে 12, উপরে টপে এই টোটালটা 12 আর এখানে যেহেতু 6, তাহলে মাঝখানে অংশটুকুন 6 হলে দুই সাইডে বাকি আছে 3 3 করে। ঠিক আছে? তাহলে এই অংশটুকুন হচ্ছে 3 আর এইটুকু অংশ হচ্ছে 12, তাহলে 3/12 লিখতে পারি এখান থেকে। এটা গেল একটা ট্রায়াঙ্গেল। আচ্ছা, তারপরে আছে এই ট্রায়াঙ্গেলটা। আমাদের তো দরকার কি এই লেনটা দরকার না? জি স্যার, এই লেনটা দরকার আমাদের, কারণ ওইটারই অপোজিটটা হচ্ছে স্যার ওই। এই ইনক্লাইন সারফেসটা। এই ইনক্লাইন ডাবল বার কিন্তু দুই সাইডেই আছে। আচ্ছা, সেটা পরে দেখতেছি আমরা। তো ইনক্লাইন ডাবল বার এখান থেকে ট্রায়াঙ্গেল থেকে আমরা হাইট জানতেছি কত, 12 + 3 মানে কি 15 হাইট। আর এই হাইটটা এটা আমরা জানি না, এই লেনটা আমরা জানি না, এটাকে ধরে নিয়েছি এক্স। সো এখান থেকে কিন্তু আমরা এক্সটা বের করে পারতেছি 3.75। তাহলে এক্স যদি বের হয়ে যায়, তাহলে এখান থেকে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে তো অতিভুজ পেয়ে যাব আমরা। 15 স্কয়ার প্লাস এক্স স্কয়ার মানে কি 15 স্কয়ার প্লাস 3.75 স্কয়ার করলে কিন্তু আমরা এই ইনক্লাইন লেনটা পাচ্ছি। মানে কি এই রিইনফোর্সমেন্টের এখান থেকে বটম পর্যন্ত যে লেনটা সেটা পাচ্ছি। তাহলে টপে কিন্তু আমাদের ক্লিয়ার কভার বাদ দেওয়ার কি দরকার আছে? না স্যার, কেন নাই? এটা তো স্যার ভিতরে। উপরে অলরেডি বেজের কংক্রিট আছে, বেজের যে 2 ফিট হাইটের যে কংক্রিট অলরেডি আছে, এখানে কিন্তু ওপেন এনভায়রনমেন্ট নাই, কিন্তু বটমে ওপেন এনভায়রনমেন্ট আছে। সো আমরা কিন্তু বটমে ক্লিয়ার কভার বাদ দেই নাই এখনো, সেজন্য বটম থেকে একটা ক্লিয়ার কভার বাদ দিতে হচ্ছে। এটা হচ্ছে ইনক্লাইন লেন্থ, আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, নিচে 12 দিয়ে ডিভাইড করেছি যাতে করে এটা ফিটে কনভার্ট হয়ে যায়। নিচ থেকে একটা 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিতে হচ্ছে, আর 2 ইঞ্চি দুইটা হুক আমরা অ্যাড করব। বুঝতে পারছো সবাই? জি স্যার। এই ক্লাসে কি খালি 2 জন আছে নাকি বাকিরা কি আছে নাকি ঘুমাচ্ছ? আমি কি 2 জনের ক্লাস নিচ্ছি নাকি বাকিরাও আসো? জি স্যার আছে স্যার। বাকিরা কি মানে সব পারো নাকি? কারো কোনো কনফিউশন হয় না, কোনো কোশ্চেনও থাকে না? নাকি এই 2 জন বুঝে নিতেছে, রিপোর্ট করার সময় 2 জনের কাছ থেকে সাপ্লাই পাবা নাকি?
দেখো কুইজে কিন্তু খারাপ করবা না বুঝলে, কুইজে হুবহু সেম স্ট্রাকচার থাকবে না। হ্যাঁ, তোমরা অলরেডি কুইজ দিছো, জানো হুবহু সেম স্ট্রাকচার সেম ড্রয়িং থাকবে না, ড্রয়িং চেঞ্জ হয়ে যাবে, ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি বুঝে থাকো ক্যালকুলেশন ড্রয়িং ডাজন্ট ম্যাটার। তো তাহলে আমরা ইনক্লাইন লেন্থ পেয়ে গেলাম, বটম থেকে একটা ক্লিয়ার কভার বাদ দিলাম, যেহেতু উপরের দিকে আমাদের বেজের কংক্রিট আছে, সো আলাদা করে আমাকে কোনো উপর থেকে কোনো ক্লিয়ার কভার বাদ দেওয়ার দরকার নাই, সো একটা ক্লিয়ার কভার বাদ যাবে। দেন তার সাথে আমরা হুকের লেন্থ অ্যাড করে দিচ্ছি। এখন এই ইনক্লাইন রিইনফোর্সমেন্টটা আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে 7 ইঞ্চি পর পর আছে। তাহলে স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশন মানে কি, টোটাল 300 ফিট লেন্থ বরাবর আছে। তাহলে 300 ফিট লেন্থ দুই সাইড থেকে, দুইটা ইন থেকে, ওয়ালের দুইটা ইন থেকে 3 ইঞ্চি ক্লিয়ার করে বাদ দিচ্ছি এবং 7 দিয়ে ডিভাইড করে +1। এটা হচ্ছে নাম্বার অফ রিইনফোর্সমেন্ট। এই সেম ডাবল বার দুই ইন্ডে আছে, দুইটা সাইডে আছে, সো সেজন্য আমাদেরকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এখানে। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের যে 3টা কম্পোনেন্ট ছিল, ওয়াল, বেস এবং কি, 3টার কংক্রিটের এস্টিমেশন শেষ, রিইনফোর্সমেন্টের এস্টিমেশনও শেষ। কোনো কিছু কি বাকি আছে? স্যার বলো। ডাবল বার বরাবরও কি স্যার হরিজন্টাল রিইনফোর্সমেন্ট থাকতে পারে যদি আমাদের কি ডেপথে বেশি হয়? থাকতে পারে, জি স্যার। ড্রয়িং এর উপর বেসিস করে। এখন বলো আমাদের এখানে কি আর কোনো কিছু এস্টিমেশন বাকি আছে? না স্যার। আর কোনো কিছু বাকি নাই আমাদের। রডের ওয়েট বের করা লাগবে। কিসের ওয়েট? হ্যাঁ, ওটা তো বের করতে হবে, সেটা পরে ক্যালকুলেশন। তাহলে অন্য কোনো কম্পোনেন্ট আমাদের বাকি নেই। এখন আমাদের এখানে স্ল্যাব কালভারের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একদম বটমে বিএফএস ইউজ করা হয়েছে, এখানে ড্রয়িং এ কিন্তু কোনো বিএফএস নাই। ড্রয়িং এ যদি বিএফএস থাকতো তাহলে সেই অনুযায়ী আমরা বিএফএস ক্যালকুলেট করতাম। তাহলে ধরো যে আমরা এখানে বিএফএস যদি আমরা দিতাম, এক্সামে যদি বিএফএস থাকে তাহলে আলাদা করে বিএফএস এর ক্যালকুলেশনটা করতে হবে। তো এই যে আমরা রিইনফোর্সমেন্ট গুলো পাইলাম, সেটার জন্য আগের মতোই অলরেডি তোমরা আগের স্ট্রাকচারে করে আসছো, সেখানে কত নাম্বার বার কতটুকু লাগছে সেটার ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে আমরা টোটাল ওয়েটটা ক্যালকুলেট করব। তোমাদের হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার যেটা হচ্ছে স্যার মানে স্যার স্ল্যাব রিইনফোর্সমেন্ট বা লাস্ট রিপোর্টের রিইনফোর্সমেন্ট সবগুলোতে স্যার টোটাল লেংথে তো স্যার ফ্র্যাকশনে আসে স্যার, ওইটাকে স্যার পরে আপার রাউন্ডিং করে তারপর স্যার হচ্ছে স্যার টোটাল ওয়েটটা ইউজ মানে ইয়া করতে হবে না স্যার? হ্যাঁ, এটা সবগুলো রাউন্ডিং করা তো। জি স্যার। এটা তো তোমাদের এই রিপোর্ট এই পর্যন্তই, তোমাদের রিপোর্টের ডাটা সবাইকে দিয়ে দেওয়া হবে। সেম রকম স্ট্রাকচার বা ড্রয়িং এক্সামে নাও থাকতে পারে, হ্যাঁ, ডিপেন্ড করতেছে কত মার্কের কি কেমন কি। ধরো যে এখানে আমরা যে এই হরিজন্টাল রিইনফোর্সমেন্ট গুলো কিন্তু একদম টপ থেকে, এই রিইনফোর্সমেন্ট গুলো টপ থেকে একদম এই বটম পর্যন্ত যে অংশ সেটুকুনের মধ্যে ইউজ করছে। এরা যদি এমন হয় যে এখানে এসে শেষ হয়ে গেছে, সেখান থেকে কিন্তু লেথ ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে, নাম্বার অফ রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। সো ড্রয়িংটা একটু ভালো করে খেয়াল করে নিও। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে তোমাদের এখন একটা ক্লাস পারফরমেন্স হবে। ক্লাস পারফরমেন্সটা খুবই ইজি, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট ইন ওয়াল এবং রিইনফোর্সমেন্ট ইন বেস, এই টোটালটা ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছো? রিইনফোর্সমেন্ট ইন ওয়াল মানে কি, ইনসাইড আউটসাইডের ভার্টিক্যাল
রিইনফোর্সমেন্ট, ইনসাইড আউটসাইড এর হরিজন্টাল রিইনফোর্সমেন্ট। তাহলে দুইটা 4টা রিইনফোর্সমেন্ট। আর বেজ মানে হচ্ছে টপ বটমের অ্যালং দি লেন্থ এবং টপ এবং বটমের অ্যালং দি উইডথ, এই 4টা রিইনফোর্সমেন্ট। তাহলে 8টা রিইনফোর্সমেন্ট তোমাকে এস্টিমেট করতে হবে। তাহলে বেজ এবং ওয়ালের যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেগুলো এস্টিমেট করবা। তোমাদের এই অংশটা তোমাদেরকে গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তোমরা 1টার মধ্যে সাবমিট করবা। 1টা না, এখন কয়টা বাজে? 11:50। তোমরা 12:55 মধ্যে সাবমিট করবা। বুঝতে পারছো? এনাফ টাইম, সুন্দর করে রিপোর্টটা কমপ্লিট করবা সবাই। এই 1 পেজ করে দিয়ে দিবা এগুলা কিন্তু চলবে না। 1 ঘন্টা টাইম এনাফ। কেউ যদি এরকম করো নাম্বার অনেক কম পাবা। আর এই অংশটা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার মানে কি, মানে স্যার উপরে কি স্যার আইডি লিখে দিব নাকি আইডি হিসেবে সাবমিট করব? আইডি হিসেবে বুঝলাম না তোমার কথাটা আমি। তোমাদের প্রত্যেক পেজে আইডি লিখবা। কভার পেজ দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, একটা কভার পেজ তো দিবা। কভার পেজে নাম আইডি থাকলেই হবে। আর প্রত্যেক পেজে আইডি নাম্বার লিখবা। তোমাদের যে কোয়েশ্চেনটা সেটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আর তোমাদের যেটা হচ্ছে এটা রিপোর্টেরই একটা অংশ। এই অংশটা সুন্দর করে করবা যাতে রিপোর্টে নতুন করে আর করা না লাগে। স্যার ফিগার তো মানে খালি রিপোর্টে দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ফিগার রিপোর্টে দিয়ে দিলে হবে। তবে যেই ডাইমেনশনগুলো লাগবে, এখানে ডাইমেনশন যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের সম্ভবত লেনটা লাগবে। জাস্ট লেনটা লাগবে তোমাদের। স্যার বলো। স্যার আজকে রিপোর্টটা স্যার ইন টাইমে সাবমিট করেছি স্যার, কিন্তু সাবমিট করার পর কিছু স্যার ভুল পেয়েছি স্যার। স্যার এটা কি আমি আনসাবমিট করে আবার সাবমিট করতে পারি? না, এখন আর করার সময় নাই। জি স্যার। এখন আর করার সময় নাই। যে ভুলগুলো হয়েছে সেগুলো আইডেন্টিফাই করে রাখো, নেক্সট টাইম যাতে না হয়। স্যার কারেকশন করে পিডিএফ করেছি স্যার, যদি পারমিশন দিতেন। এখন আর কোনো কানেকশনের টাইম নেই। জি স্যার।